আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি কথা শুনতে পাচ্ছ। যারা যারা এসছো আর কি, তোমরা পারলে তোমাদের যে বন্ধুরা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও। আমরা আজকে যে কাজটা করব খুবই ছোট, এবং ক্লাসটাও অ্যাকচুয়ালি খুবই ছোট হবে। সর্বোচ্চ আধা ঘন্টার মতো ক্লাস আমি নিতে পারি। এবং তোমাদের কাছে অলরেডি এক্সট্রাস বইটা আছে, তারপরেও তপন স্যারের মধ্যে থেকে আমি বই খুঁজে খুঁজে যে এক্সট্রা তথ্যগুলো আমার মনে হইলো যে না এগুলো আলাদাভাবে একটু মেনশন করা যায়, সেগুলো নিয়ে আজকের এই ক্লাসটা আমি নিতে আসলাম। এবং এই ক্লাসটা পাবলিক প্ল্যাটফর্মে নেওয়ার দরকারটা এজন্যই যে অন্তত আমাদের প্রিমিয়াম কোর্সগুলোতে যারা নাই কিন্তু মেডিলজির সাথে আছে, তারাও যেন একটু বুঝতে পারে যে এই যে মার্কেটে অনেকগুলো বই এবং স্টুডেন্টদের মধ্যে একটা ভয় কাজ করে যে ভাই এক্সট্রাস যে পড়বো বা অন্য বই থেকে যে তথ্য পড়বো সেটা কতটুকু বেশি ইম্পর্টেন্ট, সেটা নিয়েই অ্যাকচুয়ালি জানানোর জন্য। হ্যাঁ, এখন ফিজিক্সের স্বাভাবিকভাবেই একটা কমন কনসেপ্ট হচ্ছে যে তোমার এক্সট্রা খুব বেশি তথ্য থাকবে না, এটাই সব থেকে স্বাভাবিক একটা ব্যাপার। বায়োলজির ক্ষেত্রে অনেক এক্সট্রা তথ্য থাকে, আবার হচ্ছে তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে তো প্রচুর এক্সট্রা তথ্য থাকে। তুমি এক একটা বইতে যাবা এক এক রকম এক্সট্রা তথ্য, ঠিক আছে? তো সেই হিসেবে মনে করো যে হচ্ছে, হ্যাঁ, তো সেই হিসেবে বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এই অতিরিক্ত বইয়ের তথ্যগুলো মুখস্থ করা একটা চাপের ব্যাপার, এটা সত্যি কথা। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভিন্ন। ফিজিক্সে আমি একটা অধ্যায় থেকে সর্বোচ্চ 2 থেকে 3টা ইনফরমেশন পাইছি যেগুলো মেনশনেবল। বাকিগুলো যদি আমি মেনশন করি আমি অ্যাকচুয়ালি তোমার টাইম নষ্ট করব। হ্যাঁ, আর কোনো কোনো অধ্যায় আছে যেখান থেকে আমি অ্যাকচুয়ালি কোনো তথ্যই পাই নাই, আমি পুরো বইটা খুঁজছি, আমি তফাজ্জল স্যারের বই খুঁজছি, আমি তপন স্যারের বই খুঁজছি, আমি দেখার চেষ্টা করছি স্টুডেন্টকে ইসাক স্যারের বইয়ের পাশাপাশি আর অ্যাকচুয়ালি কি দেওয়া যায় বা কোন জিনিসটা অ্যাকচুয়ালি কোশ্চেনে চলে আসতে পারে। আমার কাছে ওইভাবে কিছুই আমি খুঁজে পাইলাম না শেষ পর্যন্ত। হ্যাঁ, এবং আমি কিন্তু যখন তোমাদের অনুশীলনের যে কোর্সটা আছে, সলভ অর ডাই, এই কোর্সটাতে যখন অনুশীলনের ক্লাসগুলো আমরা নেই তখন কিন্তু আমরা শুধুমাত্র ইসাক স্যারের বই ফলো করি না, আমরা অনুশীলনীতে অন্যান্য স্যারের বইগুলো এই জন্যই নিয়ে আসি যাতে অতিরিক্ত তথ্য না হয় নাই, কিন্তু সরাসরি অনুশীলনীর কোশ্চেনগুলো যাতে তোমরা একবার করে সলভ দেখতে পারো। তো সব দিক থেকে চেষ্টা করা হয় যে মেডিলজিতে যারা আছে তারা যেন মেডিলজি থেকে কোনোভাবে মিসগাইডেড না হয়, এবং মেডিলজি যেন তাদেরকে সবটুকুই প্রোভাইড করে যেটা পরীক্ষার হলে গিয়ে যে আমি কোশ্চেনটা কমন পাইছি এটা বলার জন্য উপযোগী ততটুকু। আচ্ছা, যাই হোক, তাহলে অনেকে পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে আজকে অ্যাকচুয়ালি যেটা ব্যাপার, আমি ফিজিক্স কিন্তু পড়াই ইনডেপথে, এটা সত্যি কথা। তোমরা যারা ক্লাস করছো তোমরা জানো ফিজিক্স বুঝে পড়ানোর কথা, কিন্তু আজকে প্রথম পত্র ফিজিক্স প্রথম পত্রের পুরো একটা বই ইনডেপথে পড়ানোর কোনো সুযোগ আমার নাই। ইনডেপথে কোনো থিওরিও আমি পড়াইতে পারবো না, কারণ তপন স্যারের বইতে সিঙ্গেল থিওরি নাই যেটা আমার ইসাক স্যারের বইতে নাই। ইসাক স্যারের বইতেও যে সব টপিক, আমার তপন স্যারের বইতেও সেসব টপিক, দুই একটা লাইনে একটুখানি পার্থক্য আছে, জাস্ট সেগুলো দেখিয়ে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার মনে হয় এখন শুরু করা উচিত, যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে অনেককে আমি পাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি লিখে তো আমি কমপ্লিট করতে পারবো না, সে কারণে কিছু কিছু জায়গায় আমি জাস্ট একটু মুখে বলার চেষ্টা করব, ঠিক আছে? কিছু কিছু জায়গায় জাস্ট মুখে বলবো যে এই তথ্যটা আছে, এই তথ্যটা তোমরা একটুখানি বইয়ের যেখানে বলবো সেখানে লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে আমাদের প্রথম যে অধ্যায়টা আছে, একদম প্রথম অধ্যায়ে চলে যাব আমরা। প্রথম অধ্যায় কোনটা? ভৌত জগত পরিমাপ। তাহলে প্রথমে আমরা অধ্যায় 1-এ আসি। অধ্যায় 1-এ ভৌত জগত পরিমাপে অ্যাকচুয়ালি কি এক্সট্রা তথ্য আছে? সত্যি বলতে গেলে কি আছে আমি বলি, কয়েকটা জায়গায় তপন স্যার নিজের বইকে ডিস্টিংক্ট করার জন্য অতিরিক্ত কয়েকজন বিজ্ঞানীর নাম দিছে, আর অ্যাকচুয়ালি কিছুই নাই। কয়েকটা অতিরিক্ত তথ্য ছাড়া আর কিছুই অ্যাকচুয়ালি দেওয়া হয় নাই। কিরকম দেখো, প্রথম যে কাজটা করছে, যেটা ক্লাস 7-8 এর বাচ্চারা জানে, যে এই যে আমরা বলি বলতো কোণ যেটা, হ্যাঁ কোণ, এই কোণটা যদি আমার দ্বিমাত্রিক হয়, কোণটা যদি দ্বিমাত্রিক হয়, কয় মাত্রিক বলো? কোণটা যদি দ্বিমাত্রিক হয় তাহলে সেই ক্ষেত্রে এই দ্বিমাত্রিক কোণের এসআই একক কোণটা বলো তো? দ্বিমাত্রিক যে কোণ, এই যে কোণ বলি আমরা, হ্যাঁ অ্যাঙ্গেল বা কোণ যেটাকে বলা হয়, এই কোণ তো দুই রকম হইতে পারে। দ্বিমাত্রিক কোণ, দ্বিমাত্রিক কোণ কিরকম? ধরো আমি এই বোর্ডেই আঁকাইলাম, এই একটা ওয়াই অক্ষ দিলাম, একটা এক্স অক্ষ দিলাম, তুমি বলো তো এটা কয় মাত্রায় আছে? দুইটা মাত্রায়, একটা ওয়াই মাত্রায় একটা এক্স মাত্রায়, তাহলে এই কোণকে তুমি বলবা হচ্ছে দ্বিমাত্রিক কোণ। এই কোণকে কি বলবা তুমি? দ্বিমাত্রিক কোণ। অথবা এখন যদি আমি তোমাকে এই বক্সটা নিয়ে আসি এবং বক্স নিয়ে এসে বলি আচ্ছা বলো তো এই যে কোণায় যে কোণটা আছে, কোণ কোথায় থাকে? কোণ শব্দটা কোত্থেকে আসছে? কোণা থেকে আসছে। এই কোণায় যে কোণটা আছে এই কোণের একক কি? তুমি তখন কি বলবা? তুমি বলবা ভাইয়া এটা তো আর দ্বিমাত্রিক না, এর তো তিনটা মাত্রা আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, দেখো এদিক বরাবর দৈর্ঘ্য, এদিক বরাবর প্রস্থ, এদিক বরাবর আবার উচ্চতা, তাহলে এইটা কিন্তু আবার ত্রিমাত্রিক কোণ।
তাহলে যখনই কোনটা ত্রিমাত্রিক হিসাবে চলে যাবে, কি হিসাবে বলো? ত্রিমাত্রিক, তখন কিন্তু আবার ভিন্ন হিসাব। হ্যাঁ, ত্রিমাত্রিক গেলে কি বলো? একটা ভিন্ন হিসাব। তো দ্বিমাত্রিক কোণের এসআই একক হচ্ছে রেডিয়ান, দ্বিমাত্রিক কোণের এসআই একক রেডিয়ান, আর ত্রিমাত্রিক কোণের এসআই একক হচ্ছে স্টেরিডিয়ান। ঠিক আছে, স্টেরিডিয়ানও বলে, স্টেরিডিয়ানও বলে, স্টেরিডিয়ানও বলে, স্টেরিডিয়ানও বলে। এই জিনিসগুলো তো তোমরা জানো। এখন তপন স্যার কি করছে, নিজের বইকে একটু আলাদা দেখানোর জন্য উনি বলতে চাইছে যে আচ্ছা দেখি কয়জন এখানে পারে। আমি জানি তোমরা পারো, দেখি কয়জন একটু পারে যে 1 রেডিয়ান, বলো তো 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? দেখি এটা কে পারে? যে কেউ পারবে আমি জানি, বাট দেখি তোমাদের মধ্যে এই ছোটখাটো যেসব জিনিস বইয়ের বাইরে থেকে আসতে পারে, যেটা বইতে সরাসরি নাই, সেটা কতটুকু তোমাদের মধ্যে আছে। 1 রেডিয়ান সমান কত ডিগ্রি বলো? 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? দেখি বলতে পারো কিনা। এইটাই আমার তপন স্যারের বইতে আছে। এটা তুমি যদি বলতে পারো, তোমার মধ্যে যদি এই বেসিক কনসেপ্ট থাকে, তাহলে তপন স্যারের এই বই দুইটা তোমার পড়াও যা না পড়াও তা। কিন্তু আমি দেখাই দিচ্ছি যে তপন স্যারের বইতে এটা আছে। বলো, আমরা তোমাদেরকে এইটা প্রোভাইড করে দেবো। তপন স্যারের যে বইয়ের পিডিএফ, এটা আমরা তোমাদেরকে প্রোভাইড করবো, এই নিয়ে চিন্তা করো না। দ্রুত দ্রুত বলো, 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? এই জিনিস বলতে তো এত সময় লাগার কথা না রে। 1 রেডিয়ান সমান কত ডিগ্রি বলো, দ্রুত দ্রুত। দেখো, দেখছো মানুষের মধ্যে কত ধরনের ঝামেলা থাকে। কেউ বলতেছে 1 রেডিয়ান সমান 360 ডিগ্রি, চিন্তা করে দেখো। কেউ বলতেছে 1 রেডিয়ান সমান 360 ডিগ্রি, এই জায়গাতেই আমাদের ল্যাকিংসটা। কেউ বলতেছে 1 রেডিয়ান সমান 2 পাই ডিগ্রি। আরে ভাই, ডিগ্রি জিজ্ঞাসা করতেছি, তুমি 360 2 পাই কোত্থেকে পাচ্ছ? তাহলে বলো 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? একদম মুখস্থ করা জিনিস, 57.3 ডিগ্রি। 1 রেডিয়ান সমান কত ডিগ্রি বলো? 57.3 ডিগ্রি। দেখছো, অনেকেই কিন্তু উত্তর পারতেছে। তাইলে যেসব স্টুডেন্ট 57.3 বলছে আর যেসব স্টুডেন্ট 360 বলছে, তোমরা কি তোমাদের দুইজনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো যে কমন কনসেপ্টের কোন জায়গাতে তোমরা ভুল করতেছো? ফিজিক্সে কিন্তু 20টা যে এমসিকিউ আসে, এর মধ্যে স্টুডেন্ট ভুল করে কোনগুলো জানো? যেগুলো সে জানে সেই কোশ্চেনটাই না বুঝে সে ভুল করে আসে। আইদার এটা অনুশীলনীতে সে আগে কখনো সলভ করে নাই, তার প্র্যাকটিসের অভাবে ভুল, অথবা তার কমন একটা কনসেপ্টের মিস্টেক হচ্ছে, যেটা একটুখানি ভাবলেই সে আনসার করে আসতে পারতো, তাড়াহুড়াই সে একটা উত্তর করে আসছে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, এই একটা প্রথম তথ্য। এরপর আর তপন স্যার কোনো জায়গাতে কিছু এক্সট্রা অ্যাড করতে পারে নাই, সে চলে গেছে সরাসরি বিজ্ঞানীতে। বিজ্ঞানীতে গিয়ে সে প্রথমেই যে কাজটা করছে, আমরা বিজ্ঞানী থেলেসের নাম শুনেছি না? এই বিজ্ঞানী থেলেসের নাম শোনা গেছে না? থেলেস কি জন্য জনপ্রিয় বলো তো? তোমরা যখন ফিজিক্সের সেকেন্ড পেপারের 4 অধ্যায় পড়ছো, তখন থেলেস পড়ছো। থেলেস পড়ছো সোলেমানি পাথর। সোলেমানি পাথরকে ঘষলে, সোলেমানি পাথরকে রেশমি কাপড়ে ঘষলে তার মধ্যে যে একটা তড়িৎচুম্বকীয় বৈশিষ্ট্য তৈরি হয়, এটা থেলেসের কাছে পড়ছো তোমরা। থেলেসের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে মিশরীয় যে পিরামিড, এই পিরামিড কিন্তু আগে আরোহণযোগ্য ছিল না। অর্থাৎ পিরামিডের এক একটা পাথর এত উঁচু, এর উপরে উঠে যে এ কতটুকু উঁচু সেটা আমি নির্ণয় করব, সেটা করার কিন্তু কোনো সুযোগ নাই। পিরামিডটা কিন্তু ফাঁপা কোনো জিনিস না, এটা একটা পুরো সলিড পাথরের তৈরি একটা জিনিস। এই যে পিরামিড, এই পিরামিডের প্রথম উচ্চতা নির্ণয় করেন হচ্ছে থেলিস। এবং সেটা কিভাবে? উনি দেখেন, এই হচ্ছে পিরামিড, এইদিকে সূর্য, সূর্যের যে ছায়া, দেখো এই সূর্য পিরামিডের উপর আলো পড়লে পিরামিডের যে ছায়াটা পড়ে, সেই ছায়া থেকে উনি এই যে পিরামিডের উচ্চতা, এই উচ্চতা নির্ণয় করেন। তাহলে থেলেসের সব থেকে বড় কাজটা কি? দেখো, মাঝে মাঝে বিজ্ঞানীদের কাজ আসে না পরীক্ষায়, তাহলে এটা তো চলে আসতে পারে যে থেলেস কি করেন? পিরামিডের উচ্চতা নির্ণয় করেন। থেলেস কি করেন বলো? পিরামিডের উচ্চতা নির্ণয়। ওকে, তাহলে এই হচ্ছে প্রথম কাজ থেলেসের। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা আছে এরকম, সেটা হচ্ছে এই যে আমরা পাই বলি। কোনটা বলি? পাই। একটু আগে যে তোমরা বলছিলা পাই, বলতো শূন্য আবিষ্কার করেন কে? দেখি পায়ের ব্যাপারটা পরে, তুমি আমাকে বলো শূন্য আবিষ্কার করেন কে? শূন্য আবিষ্কার করেন কে? একটা অদ্ভুত জিনিস বলি, এই তথ্যটা তোমাদের বলেই দিই। সেটা হচ্ছে যে এই শূন্য এবং পাই দুটোরই কিন্তু আবিষ্কর্তা আমাদের ভারতবর্ষের। শূন্য এবং পাই দুটোরই আবিষ্কর্তা আমাদের কোথাকার বলো? ভারতবর্ষের। তোমরা আমাকে বলো শূন্যকে আবিষ্কার করেন এবং পাইকে আবিষ্কার করেন, দেখি কে বলতে পারে? শূন্যকে আবিষ্কার করেন, শূন্যকে আবিষ্কার করেন, দেখি কে বলতে পারে? দ্রুত দ্রুত দ্রুত, ফাস্ট হইতে হবে, জীবনে ফাস্ট না হইলে হবে না তো, কিন্তু দ্রুত হইতে হবে। শূন্যকে আবিষ্কার করেন। এই তো অনেকে বলে ফেলছে, অনেকে কিন্তু বলে ফেলছে যে শূন্য আবিষ্কার করেন হচ্ছে আর্যভট্ট। শূন্য আবিষ্কার করেন কে বলো? আর্যভট্ট। আর্যভট্টর মেয়ের নাম কি ছিল? লীলাবতী। যদিও আমি বুঝি না যে আর্যভট্ট একটা ভারতীয় নাম, তার মেয়ের নাম লীলাবতী কিভাবে হয়। হ্যাঁ, লীলাবতীর কাহিনী তোমরা অনেকেই জানো।
শূন্য আবিষ্কার করছে আর্যভট্ট। এবার তাহলে তোমরা বলো এই পাই আবিষ্কার করছে কে? এইটাও একজন ভারতীয়। পাই যেটা সেটাও ভারতবর্ষের একজন আবিষ্কার করছে। কে লিখছে? এই যে গুড, শ্রুতি লিখছে। শ্রুতি কি লিখছে? ভাস্করাচার্য, তাই না? এই দেখো ভাস্করাচার্য বা ভাস্করাচার্যও বলে, ভাস্করাচার্য। তাহলে দেখো দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, পাই যেটার মান কখনো শেষ হয় না। অনেকে দেখবা পায়ের মান দিয়ে কম্পিটিশন হয় যে পায়ের মান কে কতদূর মুখস্থ করে বলতে পারে। তাহলে এই যে পাই একটা জগতের রহস্যময় সংখ্যা, সেই পাই এবং জিরো দুইটাই ভারতবর্ষে আবিষ্কার হয়েছে। জিরো আবিষ্কার করছে আর্যভট্ট, পাই আবিষ্কার করছে হচ্ছে ভাস্করাচার্য। এই ঠিক আছে? আচ্ছা ব্যাস, এরপর চলে আসে হচ্ছে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কারের নাম। যেমন হচ্ছে তোমরা উইন্ড মিলের নাম শুনছো, কোনটা বলো? উইন্ড মিল। হ্যাঁ, তো উইন্ড মিল যেটা আমি স্বাভাবিক বাংলায় লিখি বায়ুকল, যেটাকে আমরা বায়ুকল বলি। অর্থাৎ তৎকালীন সময়ে বায়ুকল দিয়ে তো আর বিদ্যুৎ তৈরি হয় নাই, বাট বায়ুকলের একটা বড় কাজ ছিল, সেটা কি জানো? কূপ থেকে সরাসরি পানি তোলা। কূপ থেকে সরাসরি পানি তোলার কাজে বায়ুকল ব্যবহার করা হইতো। বায়ুর শক্তিতে পাখা ঘোরানো হইতো, সেটা দিয়ে নিচের কূপ থেকে উপরে পানি তোলা হইতো। এবং এই প্রথম পেটেন্ট যিনি আবিষ্কার করেন বা এই মডেলটা যিনি প্রথম দেন তার নাম হচ্ছে আল মাসুদি। তার নাম কি বলো? আল মাসুদি। ঠিক আছে? এই যে আল মাসুদি, ইনি হচ্ছে প্রথম বায়ুকল আবিষ্কার করেন, বা বায়ুকলকে ব্যবহার করে প্রথম কোন একটা যান্ত্রিক কাজ হচ্ছে আল মাসুদি করেন। ঠিক আছে? আচ্ছা, এখানেই শেষ করেন নাই। তপন স্যার দেখতেছেন আমার ইসাক স্যারের থেকে আলাদা হওয়া লাগবে, যতগুলো বিজ্ঞানীর নাম পাবো সবাইকে আমি ঢোকাবো। কিরকম ঢোকাইছে দেখো, উনি বলার চেষ্টা করছেন যে ইঞ্জিন তো আবিষ্কার হয়েছে, প্রথম যে ইঞ্জিনটা আবিষ্কার হয় সেটা হচ্ছে বাষ্প ইঞ্জিন। কি ইঞ্জিন বলো? প্রথম যে ইঞ্জিনটা আবিষ্কার হয় সেটা হচ্ছে বাষ্প ইঞ্জিন। ঠিক আছে? স্টিম ইঞ্জিন। এবং এই স্টিম ইঞ্জিনটা এখনো পর্যন্ত বাংলাদেশে আমাদের যতগুলো রেলওয়ে আছে প্রত্যেকটা রেলওয়ে কিন্তু এই স্টিম ইঞ্জিনে চলে। কয়লা পোড়ানো হয় দেখছো না? ইঞ্জিনের যদি কোনোদিন যাও, রেলওয়ের ইঞ্জিনে যাও, দেখবা যে ওখানে কয়লা পোড়ানো হচ্ছে। ওই কয়লার তাপ দিয়ে পানিকে ফোটানো হয়। এই ফুটন্ত পানি যখন স্টিম বা বাষ্পে পরিণত হয়, সেটা দিয়ে কিন্তু পুরো ইঞ্জিনটা চলে। এটাকে বলা হয় বাষ্প ইঞ্জিন। ঠিক আছে? এই বাষ্প ইঞ্জিন কিন্তু আবিষ্কার করেন হচ্ছে কোন বিজ্ঞানী? দেখো, বিজ্ঞানী জেমস ওয়াট। নাম শুনছো তোমরা? জেমস ওয়াট। ঠিক আছে? এই জেমস ওয়াট কি আবিষ্কার করেন বলো? বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন। ওয়াটের নাম শুনছো না? ওয়াটের নাম তো শুনছো, তাহলে জেমস ওয়াট কি আবিষ্কার করেন বলো? বাষ্প ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে অনেক কিছু গেল। এরপর আমাদের দুইটা কমন কনফিউশন, সেই কনফিউশন ক্লিয়ার করে আমরা এটা পড়বো। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে? তো এই কথাটা আমি আমার যে কোনো স্টুডেন্টকে বলি, মনে রাখার সব থেকে সহজ উপায়, দেখবা ইউটিউবে গেলেই কি করে, পুরানো দিনের বাপ্পারাজের গানগুলো নিয়ে আসে। 10টা বাপ্পারাজের গান একসাথে করে, ছেঁকা খাওয়া গান, এবং উপরে থাম্বনেইলে লেখা থাকে খুবই কষ্টের গান, রাতে একা একা শুনবেন না। খুবই কষ্টের গান, রাতে একা একা শুনবেন না, কাউকে নিয়ে শুনবেন, না হলে মনে কষ্ট পাবেন। তাহলে ওখানে কি করা হচ্ছে? ওখানে ছোট ছোট অনেকগুলো ছেঁকা খাওয়া গান নিয়ে এরকম একটা বড় অ্যালবাম তৈরি হচ্ছে, তারপর একটা ভিডিওতে থাম্বনেইলে বসাই দিছে। তাহলে যখন ছোট ছোট অনেকগুলো মৌল মিলে এরকম একটা বড় বস্তু তৈরি হলো বা বড় মৌল তৈরি হলো, সেটাকে আমরা কি বলি? গানের ফিউশন হচ্ছে। আমরা এটাকে কি বলি বলো? গানের ফিউশন হচ্ছে, বা গানের এই যে ফিউশন বলা হয় বাংলায়, গানের ফিউশন হচ্ছে। তো নিউক্লিয়ার ফিউশন ব্যাপারটাও সেরকম। অনেক ছোট ছোট মৌল, যেমন হচ্ছে সূর্যের ক্ষেত্রে যেরকম হয় যে হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি হয় বলো? হিলিয়াম তৈরি হইলো। তাহলে হাইড্রোজেনও ছোট আর একটা হাইড্রোজেনও ছোট, দুইটা ছোট হাইড্রোজেন মিলে তৈরি হইলো বড় একটা হিলিয়াম। দুটো ছোট হাইড্রোজেন মিলে কি হলো? বড় একটা হিলিয়াম তৈরি হলো। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে? তাহলে ফিশন ব্যাপারটা কি? ফিশন হচ্ছে যখন বড় কোনো একটা তেজস্ক্রিয় মৌল ভেঙে ছোট ছোট অনেকগুলো মৌলে পরিণত হয়। যেমন ধরো তুমি ইউরেনিয়াম দেখলা, তুমি একটুখানি চোখের পলকে এইদিক ফিরিয়ে আবার এদিক তাকাইছো, দেখতেছো ইউরেনিয়াম ভেঙে হুট করে থোরিয়াম হয়ে গেছে, আর তার সাথে আলফা বিটা গামা বিভিন্ন রশ্মি বের হচ্ছে। তাহলে বড় একটা পরমাণু ভেঙে যখন ছোট পরমাণুতে পরিণত হচ্ছে, এটা জনক পরমাণু, শব্দগুলো পরিচিত লাগছে? এটা জনক পরমাণু, এটা দুহিতা পরমাণু। তাহলে যখন এই ঘটনা ঘটে সেটা হচ্ছে নিউক্লিয়ার কি বলো? ফিশন। নিউক্লিয়ার কি বলো? ফিশন। তো এখন নিউক্লিয়ার ফিউশন ব্যাপারটাও আমরা জানি, নিউক্লিয়ার ফিশন ব্যাপারটাও আমরা জানি, কিন্তু আমাদের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, যেমন আমাদের পাবনা রূপপুরেও কিন্তু একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, এখানে কোনটা হয় বলো তো? নিউক্লিয়ার ফিশন হয়। কারণ নিউক্লিয়ার ফিউশন এটা তৈরি করার জন্য 10⁷ কত কে বলো? 10⁷ টেম্পারেচার লাগে। যেই টেম্পারেচারে যে হিউজ পরিমাণ এনার্জি তৈরি হবে, সেটা মানে কন্টেইন করার মতো আমাদের ফ্যাসিলিটিস এখনো তৈরি হয় নাই। সেই কারণে আমরা শুধুমাত্র নিউক্লিয়ার ফিশনই করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই হিসেবে আমরা এই কথাগুলো কেন বললাম? কারণ হচ্ছে এই যে নিউক্লিয়ার ফিশন, হ্যাঁ,
নিউক্লিয়ার, দেখো নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশন যেই প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে ওপেনহাইমার কি করলো, পারমাণবিক বোমা তৈরি করলো, নিউক তৈরি করলো, তাই না? তাহলে এই যে নিউক্লিয়ার ফিশন, এই প্রসেসটা কে আবিষ্কার করেন? নিশ্চয়ই ওপেনহাইমার করেন নাই, তিনি তো পারমাণবিক বোমা আবিষ্কার করছেন। তাহলে এটা যিনি আবিষ্কার করেন দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে অটো হান, কি নাম বলো? অটো হান। আরেকজনের নাম হচ্ছে স্ট্রেসম্যান, কি নাম বলো? স্ট্রেসম্যান। অটো হান এবং স্ট্রেসম্যান, এই দুইজন বিজ্ঞানী মিলে নিউক্লিয়ার ফিশন ব্যাপারটা আবিষ্কার করেন। ঠিক আছে, আচ্ছা ব্যাস, তাহলে অনেকগুলো কাহিনী হইলো আমাদের। তপন স্যার আর বিজ্ঞানী ঢোকানোর সাহস পান নাই, বিজ্ঞানী ঢোকানোর সাহস পান নাই বলে একটা কথা বলি, উনি কি করছেন শেষ পর্যন্ত? ছাপাখানা প্রথম কে আবিষ্কার করেন? ছাপাখানা প্রথম জোহান্স গুটেনবার্গ, নাম শুনছো তোমরা, ইনি প্রথম ছাপাখানা আবিষ্কার করেন। এই তথ্য উনি দিচ্ছেন, যেটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় তথ্য। ছাপাখানা গুরুত্বপূর্ণ জিনিস, বাট এটা অপ্রয়োজনীয় তথ্য, নিজের বইয়ের ভারত্ব বাড়ানোর জন্য দিচ্ছেন তপন স্যার, আর দরকার নাই ওই অংশটুকু। আচ্ছা, এবার চলে গেছেন উনি হচ্ছে ত্রুটি অংশে। আমরা অনেকগুলো ত্রুটি পড়ছি না, অনেক ধরনের ত্রুটির নাম পড়ছি, ব্যক্তিগত ত্রুটি, লেভেল ত্রুটি, অনেকগুলো ত্রুটির নাম পড়ছি। তো তপন স্যার একটা এক্সট্রা তথ্যই দিচ্ছেন, সেটা হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায়ে অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞানে অনেকগুলো যন্ত্রের নাম পড়ি, যেমন হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। কি যন্ত্র বলো? অণুবীক্ষণ যন্ত্র, যেটাতে কি করা হয়? ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখা হয়। আরেকটা যন্ত্র হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। কি যন্ত্র? দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রে কি করা হয়? দূরবীক্ষণ যন্ত্রে দূরের যে জিনিস, হ্যাঁ, দূরের জিনিসকে কাছে দেখা হয়। একটা হচ্ছে অণুবীক্ষণ, একটা দূরবীক্ষণ যন্ত্র। এই দুটো যন্ত্রেই আমাদের যে ত্রুটি দেখা যায়, দেখো ভালো করে খেয়াল করে দেখো, উভয় যন্ত্রে আমি কি দেখি? এরকম একটা নল আছে। উভয় যন্ত্রে কি দেখি বলো? এরকম একটা নল আছে। নলের উভয় প্রান্তে কি আছে আমার বলো? লেন্স আছে। নলের উভয় প্রান্তে কি আছে? লেন্স আছে। এই লেন্সটা যদি ঠিক লেভেলে না থাকে, তখনই কিন্তু আমার যে প্রতিবিম্ব তৈরি হয়, সেই প্রতিবিম্বটা অস্পষ্ট বা ঝাপসা তৈরি হয়। তাহলে সেই ক্ষেত্রে অণুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্র উভয় ক্ষেত্রে কোন ত্রুটি হইতে পারে? যেহেতু লেভেলের কথা বলছি, সুতরাং তোমরা অলরেডি ধরে ফেলছো যে লেভেল ত্রুটি হয়। কি ত্রুটি হয় বলো? কি ত্রুটি হয়? লেভেল ত্রুটি হয়। কোন ত্রুটি হয় বলো? লেভেল ত্রুটি হয়। অণুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্রে লেভেল ত্রুটি হয়। ঠিক আছে, আচ্ছা ব্যাস, তাহলে অধ্যায় 1 এর মোটামুটি সব তথ্যই আমরা একবার ক্যাপচার করে ফেলছি। আবার ধরো দেখি, এইটা একটু কমেন্ট বক্স থেকে আমি আশা করব, স্টুডেন্ট যারা ক্লাস করতেছো, আমি আশা করি যে তোমরা জিনিসগুলো পারো, রিভাইজ করার জন্য আসছো। তোমরা জানো যে লঘিষ্ঠ গুণক যেটা, হ্যাঁ, এলসি যেটাকে আমরা বলি, তো যেটাকে আমরা বলছি হচ্ছে লঘিষ্ঠ গুণন, তাই না? তোমাকে বলো তো কোন যন্ত্রের লঘিষ্ঠ গুণন কত? যেমন হচ্ছে আমি যদি বলি স্লাইড ক্যালিপার্স, যেমন মিটারে বলবা, এককটা হবে মিটারে, কারণ ধরো অপশনে পরীক্ষায় মিটারে আছে। তাহলে ধরো স্লাইড ক্যালিপার্স, তুমি বলো যে এর লঘিষ্ঠ গুণন কত? জানো তো লঘিষ্ঠ গুণন জিনিসটা কি? যে একটা যন্ত্রে সর্বনিম্ন যতটুকু সঠিকভাবে পরিমাপ করা যায় সেটাকে বলা হয় তার লঘিষ্ঠ গুণন। তাহলে তুমি আমাকে বলো স্লাইড ক্যালিপার্স যেটা, সেটা লঘিষ্ঠ গুণন কত? তারপর তুমি আমাকে বলো হচ্ছে লিস্ট কাউন্ট যেটাকে আমরা বলি, হ্যাঁ, তারপর আমরা বলতে পারি হচ্ছে স্ক্রু গজ, স্ক্রু গজের লঘিষ্ঠ গুণন কত? স্ক্রু গজের লঘিষ্ঠ গুণন কত এটা বলো। তারপর বলো হচ্ছে মিটার স্কেলের লঘিষ্ঠ গুণন কত। এই তিনটা বলার কারণ হচ্ছে সংখ্যাগুলো খুবই কাছাকাছি, এবং তুমি যদি ভিন্ন ভিন্ন এককে শেখো, মিলিমিটারে শেখো, সেন্টিমিটারে শেখো, মিটারে শেখো, তুমি বড়সড় ঝামেলায় পড়ে যাবা। সুতরাং প্রত্যেকটা আলাদাভাবে শিখতে হবে, একই এককে শিখতে হবে। যেমন ধরো তুমি স্লাইড ক্যালিপার্স দিয়ে তুমি সর্বনিম্ন কতটুকু বলো তো? 0.01 সেন্টিমিটার। দেখো আমি সেন্টিমিটার এককে শেখাবো। স্লাইড ক্যালিপার্স দিয়ে তুমি সর্বনিম্ন 0.01 সেন্টিমিটারকে সঠিকভাবে মাপতে পারবা, তাই স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গুণন হচ্ছে 0.01 সেন্টিমিটার। স্ক্রু গজ যেটা, এটা তার থেকেও সূক্ষ্ম, কারণ স্ক্রু গজ দিয়ে তুমি 0.001 সেন্টিমিটার, কত সেন্টিমিটার দেখো? 0.001 সেন্টিমিটার এতটুকু দৈর্ঘ্যকেও তুমি মাপতে পারবা। সুতরাং স্ক্রু গজ কিন্তু তার থেকেও সূক্ষ্ম। কিন্তু মিটার স্কেল যেটা, মিটার স্কেল মানে কি? যেটা দিয়ে 1 মিটার মাপা যায়, 1 মিটার স্কেলকে মিটার স্কেল বলে। এটা কি অত সূক্ষ্ম হবে? তুমি বলো এত সূক্ষ্ম সম্ভব না। সুতরাং দেখা যায় মিটার স্কেলের সূক্ষ্মতা এত বেশি নয়, এবং দেখা যায় এটা দিয়ে সর্বনিম্ন 0.1 সেন্টিমিটারকে সঠিকভাবে মাপা যায়। সুতরাং এর লঘিষ্ঠ গুণন 0.1 সেন্টিমিটার। পরীক্ষায় এই দেখো, এই দুইটা তোমার ইসাক স্যারের বইতে আছে, এটা সরাসরি তোমার তপন স্যারের বই থেকে নেওয়া। বুঝছো কেন এই জিনিসটা করলাম? একসাথে আমি জিনিসগুলোকে মার্জ করে দিলাম, তোমাকে সব সেন্টিমিটারে মুখস্থ করবা, তাহলে তোমার কোনো কনফিউশন থাকবে না, এবং সংখ্যাগুলোতে যাতে ঝামেলা না হয়। তুমি জানো সূক্ষ্মতার হিসাবে সব থেকে সূক্ষ্ম স্ক্রু গজ, তার থেকে কম সূক্ষ্ম স্লাইড ক্যালিপার্স, তার থেকেও কম সূক্ষ্ম হচ্ছে আমার মিটার স্কেল। এই ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার না বলো? আচ্ছা ক্লিয়ার।
আচ্ছা, এরপর আর কি কি অ্যাকচুয়ালি বলা যায়, শেষের দিকে অনেকগুলো তথ্য আমি পাইছি যেগুলো আমার কাছে প্রয়োজনীয় মনে হয় নাই। যেমন ইউটেরিয়ান ক্যান্সার, যেটা সেখানে কোন তোমার তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয় বা তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়। তোমরা জানো যে যখন থাইরয়েড ক্যান্সার হয় বা যখন কোনো থাইরয়েডের রোগ নির্ণয় করি আমরা, তখন আয়োডিন 131 ইউজ করি। কোনটা ইউজ করি বলো? আয়োডিন 131 ইউজ করি। ঠিক তেমনি এখন জানো যে মেয়েদের সব থেকে বড় রোগ কিন্তু হচ্ছে, বা এখন মিডল এজড পার্সনদের সব থেকে বড় রোগ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি বলতো? জরায়ুমুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, তাই না? বা ইউটেরাইন ক্যান্সার। তো ইউটেরাইন ক্যান্সারের ক্ষেত্রেও আমরা মাঝে মাঝে এই তেজস্ক্রিয় মৌল ব্যবহার করি, এবং যে ক্ষেত্রে এই তেজস্ক্রিয় মৌলটার নাম হচ্ছে সিজিয়াম। কোনটা ব্যবহার করা হয়? সিজিয়াম। গ্রুপ 1 এর সর্বশেষ যে মৌলটা, সিজিয়াম ব্যবহার করা হয়, এবং যেই বিশেষ তেজস্ক্রিয় অংশটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিজিয়াম 137। ঠিক আছে, এই আইসোটোপটা ব্যবহার করা হয়, সিজিয়াম 137 ব্যবহার করা হয়। এইটুকু জেনে রাখো। এটা কোন কাজে বললাম? ইউটেরাইন ক্যান্সার, ইউটেরাইন বা জরায়ু ক্যান্সার। ঠিক আছে, ইউটেরাইন ক্যান্সার নির্ণয়ে আমরা সিজিয়াম 137 ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখান থেকে আর খুব বেশি দরকার নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, আইনস্টাইনের পর থেকে একটা নতুন তত্ত্ব চালু হয়েছে। সেটা কি? আমরা তো ত্রিমাত্রিক জগৎ বলে এটাকে জানি। কি জগৎ বলে জানি? ত্রিমাত্রিক জগৎ। আমার এই জগতে দৈর্ঘ্য আছে, আমার এই জগতে প্রস্থ আছে, এবং আমার এই জগতে কি আছে বলো? পুরুত্ব আছে। এই তিনটাই তো মাত্রা আছে। বাট এখনকার আধুনিক পদার্থবিজ্ঞানে চতুর্থ আরেকটা মাত্রাকে ধরা হয়। কেউ একজন আমাকে বলো যে বর্তমান পদার্থবিজ্ঞানে চতুর্থ মাত্রা কোনটি? দেখি কার ভালো আইডিয়া আছে। এই পদার্থবিজ্ঞানে বা বর্তমান পদার্থবিজ্ঞানে চতুর্থ মাত্রা কোনটা? দেখি কে বলতে পারে। এই পদার্থবিজ্ঞানে চতুর্থ মাত্রা কোনটা? এই পদার্থবিজ্ঞানে চতুর্থ মাত্রা কোনটা? কে বলতে পারে দেখি তো। চতুর্থ মাত্রা কোনটা? এই তো কে বলছে প্রথম? এই যে খাইরুল আলম। তার আগে কে বলছে? যে তানজিম শশী। গুড। ওরা বলতেছে এই পৃথিবীতে চতুর্থ যে মাত্রা, সেই মাত্রাটা হচ্ছে সময়। চতুর্থ যে মাত্রা, সেই মাত্রাটা কি বলো? সময়। এবং সে কারণে তিনটা মাত্রার সাথে সময়কে মার্জ করে এখন যে থিওরিটা দাঁড় করানো হয়, সেই থিওরিটার নাম হচ্ছে স্পেস টাইম ফেব্রিক। কি নাম করা হয় বলো? স্পেস টাইম ফেব্রিক। ঠিক আছে, ফেব্রিক মানে তো এমনিতে কাপড় বোঝাই, বাট স্পেস টাইম ফেব্রিকটা দিয়ে বোঝাই হচ্ছে এই পুরো স্পেস, যেটা অ্যাকচুয়ালি একটা ত্রিমাত্রিক জগৎ, সেটার সাথে একটা কাল্পনিক সময়কে যদি যুক্ত করে নাও, তাহলে সেটা পুরো স্পেসকে একটা চাদরের মতো ঢেকে নেয়। সেই কারণে এটাকে বলা হয় স্পেস টাইম ফেব্রিক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি পরীক্ষায় আসে সেই ক্ষেত্রে তোমরা শিখতে পারো। তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু আমার প্রথম অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল, বুঝছো? প্রথম অধ্যায়ে এর থেকে বেশি তথ্য কিন্তু আর নাই। এবার আমি দ্বিতীয় অধ্যায়ে যাব। মজার ব্যাপার, দ্বিতীয় অধ্যায় ভেক্টর। আমি পুরো বই তন্ন তন্ন করে খুঁজছি ভাই, ভেক্টরের কোনো জায়গাতে আমি এক্সট্রা এমন কোনো কিছু পাই নাই যেটা তোমাদেরকে আমি অ্যাড করে দেবো। সত্যি কথা, ইসাক স্যারের বইতে স্পষ্ট করে সবগুলো অংশই দেওয়া আছে। আমার তপন স্যার হয়তো কিছু কিছু অংশ একটু বেশি ডেসক্রিপটিভ করার চেষ্টা করছে। কিরকম? ভেক্টর অধ্যায়ে উনি বলার চেষ্টা করছে এরকম, যে ভেক্টরগুলো যোগ করে একটি লব্ধি ভেক্টর পাওয়া যায়, সেগুলোকে ওই ভেক্টরের উপাংশ বলে। কি বলছে বলো? যে ভেক্টরগুলোকে মনে করা হচ্ছে এই একটা বিন্দু, এই বিন্দু থেকে এই একটা ভেক্টর, এই বিন্দু থেকে এই একটা ভেক্টর, এই বিন্দু থেকে এই একটা ভেক্টর, এই যে তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টরের লব্ধি ভেক্টর মনে করা হচ্ছে এই ভেক্টরটা। তিনটা ভেক্টরের লব্ধি ভেক্টরটা একটু ব্যাকা হয়ে গেছে, বাট ভাবো এটা হচ্ছে এই লব্ধি ভেক্টরটা এইটা। তো বলার চেষ্টা করছে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টরকে যদি আমি আর ধরি, এই ভেক্টরকে যদি এ ভেক্টর, এটাকে যদি বি ভেক্টর এবং এটাকে যদি সি ভেক্টর বলি, এবং আমি যদি এই কথা বলি যে এই লব্ধি ভেক্টরটা হচ্ছে এই তিনটা ভেক্টরের লব্ধি, তখন আমাকে এটা মানতেই হবে যে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরের যোগফল হবে হচ্ছে, বা লব্ধি হবে হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে? এবং তারা এই কথাটা বলছে যে এই যে লব্ধি ভেক্টর, এ ভেক্টর এই লব্ধি ভেক্টরের একটা উপাংশ, বি ভেক্টর এই লব্ধি ভেক্টরের একটা উপাংশ, সি ভেক্টর এই লব্ধি ভেক্টরের একটা উপাংশ। অর্থাৎ প্রত্যেকটা ভেক্টরের উপাংশ বা যে ভেক্টরগুলো যোগ করে একটা লব্ধি ভেক্টর পাই, সেই প্রত্যেকটা ভেক্টর হচ্ছে এই লব্ধি ভেক্টরের একটা উপাংশ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার, এই জিনিসটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। বলতো, আমি সব কিছু মুছে দিলাম, শুধু উপরের আরটাকে রাখলাম। বলতো, এই ভেক্টরটার কয়টা উপাংশ পাওয়া সম্ভব? বলো, এই ভেক্টরটির, এই যে আর ভেক্টর, আমি উপাংশ বলি নাই, তোমাকে বলো একটা ভেক্টরের কয়টি উপাংশ পাওয়া সম্ভব? মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন, ট্রিকি কোশ্চেন। বলো, একটা ভেক্টরের কয়টি উপাংশ থাকা সম্ভব? একটা ভেক্টরের কয়টি উপাংশ থাকা সম্ভব? বলো দ্রুত দ্রুত। একটা ভেক্টরের কয়টি উপাংশ থাকা সম্ভব? তুমি জানো
এই ভেক্টরকে ভাই এইভাবে 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 হাসিনা যেভাবে দেশের টাকা ইচ্ছামতো অসংখ্যবার লুট করছে, এই আর বা এই লব্ধি ভেক্টরকেও তুমি অসংখ্য উপাংশে ভাগ করতে পারো, অসংখ্য উপাংশ। এর মধ্যে কোনো কোনো উপাংশকে মাইনাস করে দেবে, আমার তো প্যারা নাই, আমি সবগুলোকেই তো উপাংশ হিসেবে দাবি করতে পারবো। তার মানে কি বলতে পারবো বলতো, যে কোনো ভেক্টরের কিন্তু অসংখ্য উপাংশ আছে। কয়টি উপাংশ বলো? অসংখ্য উপাংশ। অসংখ্য উপাংশের লব্ধি হিসেবে আমি যে কোনো ভেক্টরকে দেখাইতে পারি। ক্লিয়ার? আচ্ছা, ব্যাস। তাহলে ভেক্টর থেকে অ্যাকচুয়ালি আমি আর কোনো তথ্য খুঁজে পাই নাই। সুতরাং ভেক্টর থেকে অতিরিক্ত তথ্য দেন, এইটা বললে তুমি নিজের উপর চাপ বাড়ানো ছাড়া আর কিছু করতেছো না। আমরা পরের অধ্যায়ে চলে যাই। তাহলে দেখতেছো এক একটা অধ্যায় কত কম সময় লাগতেছে, এবং আমি বলতেছি তো, বই তো আমি ঘাটছি, আমি জানি এক্সট্রা তুমি কিছু পাবা না, তাহলে তুমি কেন শুধু শুধু আলাদাভাবে বই খেটে নিজের চাপটা বাড়াবা বলো? আচ্ছা, ঠিক আছে। এরপর চলে আসো 3 নম্বর অধ্যায় কি ছিল? গতিবিদ্যার অধ্যায়। তো গতিবিদ্যার অধ্যায়ে অনেক কথাবার্তা আছে, অনেক উদাহরণ উনি যোগ করছে, সেসব উদাহরণে আমি যাব না, হ্যাঁ, কারণ ওই উদাহরণগুলো তুমি এমনিই বুঝবা। তবে আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ যে উদাহরণটা লাগছে সেটা হচ্ছে যে তুমি গাড়ির চাকার গতি, কোন গতি বলো? গাড়ির চাকার গতি। গাড়ির চাকার গতি তোমরা বইতে পড়ছিলা, গাড়ির চাকার গতিকে একটা বিশেষ গতি নামে অভিহিত করা হয়, কারণ এই গতিটাই তুমি একটা সরল গতি পাবা না বা একটা সিঙ্গেল গতি পাবা না। তুমি যদি গাড়িকে দেখো, ধরো আমি এখন গাড়ি আঁকাইলাম, ছোটবেলায় খুব সুন্দর গাড়ি আঁকাইতাম, এখন ভুলে গেছি বড় হয়ে। হ্যাঁ, মনে করো এই যে গাড়ি, এই গাড়ির চাকাটা তুমি যদি একটু খেয়াল করো, এই গাড়ির চাকাটা কিন্তু জায়গায় রোল করতেছে, জায়গায় কি করছে? এরকম রোল করতেছে। তাহলে তার মধ্যে কি একটা ঘূর্ণন গতি আছে। এই চাকাটা যখন রোল করতেছে, সে কিন্তু শুধু রোল করেই থেমে নাই, সে কিন্তু সামনের দিকেও যাচ্ছে, অর্থাৎ তার কিন্তু সামনে একটা চলন গতিও আছে। অর্থাৎ তার একই সাথে একটা সামনের দিকে ঘূর্ণন গতি আছে, আবার জায়গায় একটা কি আছে বলো? সামনের দিকে যাওয়ার চলন গতি আছে। তাইলে যখন ঘূর্ণন এবং চলন দুইটা গতিকে আমরা একসাথে পাই, তখন সেটার নাম হয়ে যায় হচ্ছে মিশ্র গতি। কি বলা হয় বলো? মিশ্র গতি। ঠিক আছে, এখন ইসাক স্যার খুব সুন্দরভাবে মিশ্র গতি ব্যাপারটা বোঝাইছেন, কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে মিশ্র গতির আরো একটা উদাহরণ তপন স্যার আমাদেরকে দিয়ে দিয়েছেন, এবং যেগুলো অ্যাকচুয়ালি দেওয়া বা আমাদের জানা দরকার। কিরকম? যেমন হচ্ছে তোমাকে যদি বলা হয় পৃথিবীর গতি, কি বলা হয় বলো? পৃথিবীর গতি। তুমি বলবা ভাইয়া পৃথিবীর কোন গতি? পৃথিবীর তো দুইটা গতি আছে, একটা হচ্ছে আহ্নিক গতি যেখানে পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরতেছে, আর একটা হচ্ছে বার্ষিক গতি যেখানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। আমি যদি দুইটা গতিকে একসাথে পৃথিবীর গতি নামে অভিহিত করি, তাহলে আহ্নিক বার্ষিক দুইটা মিলিয়ে কিন্তু একটা মিশ্র গতিতে পরিণত হয়। তাহলে এটাও কিন্তু একটা মিশ্র গতি। এটা আমাদের ইসাক স্যারের বইতে সরাসরি ছিল না। আবার একই রকম ভাবে আছে হচ্ছে লাটিমের গতি। কোনটার গতি বলো? লাটিমের গতি। এই লাটিম ঘোরাইতে পারো কে কে? লাটিম ঘোরাইতে পারো কে কে? দেখে একটু হাত তোলো তো। আমি অনেক কষ্টে শিখছিলাম, আবার কয়েকদিন আগে গ্রামে গিয়ে দেখি ভুলে গেছি, কোনোভাবেই ঘুরাইতে পারলাম না। লাটিম যখন ঘোরে, মনে করো এই হচ্ছে একটা লাটিম, হ্যাঁ, মনে করো হচ্ছে একটা লাটিম, এই লাটিম যখন ঘোরে ও নিজ অক্ষের চারপাশে তো ঘুরতেছেই, ও কিন্তু আবার সামনের দিকে এই দিকে ঘুরতে থাকে, অর্থাৎ ওর একটা চলন গতিও আছে, ওর একটা ঘূর্ণন গতিও আছে। এটা হচ্ছে কি বলে? একটা জটিল গতি। তাহলে মূল কনসেপ্ট যদি তো বোঝো, মিশ্র গতি যেটা বা জটিল গতি যেটা, সেটা তোমার উত্তর করা কোনো ব্যাপার না। আচ্ছা, গেল। তাহলে 3 অধ্যায়ে এই একটা তথ্য আছে, আর একটা কন্ট্রোভার্সিয়াল তথ্য আছে, যেটা নিয়ে আমি যদি এখন বলি তাহলে নিশ্চিত তোমাদের মধ্যে মারামারি বেঁধে যাবে। দেখি, বলো, বাংলায় বলো, বাংলায় বলো হচ্ছে প্রাসের গতিপথ কি? প্রাসের গতিপথের প্রকৃতি বলো। প্রাসের গতিপথের প্রকৃতি। প্রাসের গতিপথের প্রকৃতি। এখন মারামারি বাঁধবে আমি জানি, এবং এই মারামারি কারা বাঁধাইছে সেটাও আমি তোমাদের বলবো। বলো, প্রাসের গতিপথের প্রকৃতি কি? এটা কি সরল রৈখিক? এটা কি ঘূর্ণায়মান? এটা কি কৌণিক? এটা কি অধিবৃত্ত? এটা কি পরাবৃত্ত? ইংরেজি চলবে না, বাংলায় বলো প্রাসের গতি কি বা প্রাসের গতিপথের প্রকৃতি কি? প্রাসের গতিপথের প্রকৃতি কি? প্রাসের গতিপথের প্রকৃতি কি? দেখছো কেউ আবার একটু, হ্যাঁ, কেউ আবার একটুখানি এখানে চালাকি করতেছে। কি চালাকি? ও বলতেছে ভাই আমি যদি এখানে উত্তর করি প্যারাবোলা, আমাকে কেউ ধরতে পারবে না। আমি যদি এখানে উত্তর করি প্যারাবোলা, আমাকে কেউ ধরতে পারবে না। আসলে ওকে কেউ ধরতে পারবে না, কারণ আসলেই প্রাসের গতিপথের প্রকৃতি হচ্ছে প্যারাবোলা। এবং আমরা যখন হায়ার ম্যাথ পড়ছি তখন প্যারাবোলার সহজ সরল বাংলা ছিল হচ্ছে পরাবৃত্ত। এখন এইখানে দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে বিজ্ঞানী ইসহাক আর একজনের নাম বিজ্ঞানী তপন, তারা দুইজনের দুইটা ঝামেলায় পড়ছে। ইসহাক স্যার তার কি যেন মনে হয়েছে, সে বলছে প্যারাবোলার বাংলা আমি আজ থেকে বলবো হচ্ছে অধিবৃত্ত। প্যারাবোলার বাংলা কি বলবো? অধিবৃত্ত বলবো।
আর এদিকে তপন স্যার বলছে কিসের অধিবৃত্ত? আমি ম্যাথের একটা ফেভারিট স্টুডেন্ট, আমি প্যারাবোলার বাংলা বলবো পরাবৃত্ত। সুতরাং যা কাজ করার তারা তাই করছে। তপন স্যার বইতে লিখছে প্রাসের গতিপথের প্রকৃতি পরাবৃত্ত, ইসাক স্যার বইতে লিখছে প্রাসের গতিপথের প্রতি অধিবৃত্ত। অথচ দুইজনই ইংরেজিতে বোঝাইছে যে এটা প্যারাবোলা। ঝামেলাটা কোত্থেকে তৈরি হইল? কলকাতা থেকে। আমাদের অধিকাংশ বইয়ের প্রেস ছিল আগে কলকাতায়, বাংলাদেশে ছাপা হইতো না। এরা যখন ওই প্যারাবোলাকে ট্রান্সলেট করছে, ওরা ট্রান্সলেট করছে অধিবৃত্ত। ওরা কি ট্রান্সলেট করছে? অধিবৃত্ত। এইদিকে যখন এটা আবার বাংলা একাডেমি ট্রান্সলেট করছে, তখন প্যারাবোলাকে ওরা ট্রান্সলেট করছে পরাবৃত্ত। এখন যখন ইন্ডিয়ান প্রেস থেকেও বই আসতেছে, বাংলাদেশের একটা বাংলা একাডেমি থেকেও একটা হচ্ছে তোমার স্বীকৃতিপ্রাপ্ত শব্দ আসতেছে, দুইটা মিলে ভচকট পাকাই গেছে। এখন প্যারাবোলা তুমি কার, অধিবৃত্ত নাকি পরাবৃত্তর, এই নিয়ে দুইজনের মধ্যে ঝামেলা চলতেছে। তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া কি করব, আমি জানি না, আসলে আমি জানি না। কারণ আমি জানি না যে অ্যাকচুয়ালি কোশ্চেন করবে সে কোন স্যারের বই দেখে কোশ্চেন করবে। সে যদি আসলে এই পরাবৃত্ত আনসার করার জন্য তোমাকে বাধ্য করে, আর তুমি ইসাক স্যারের বই পড়ে অধিবৃত্ত আনসার করে আসো, তাহলে তো বাস। তাহলে সব থেকে সহজ উপায় হচ্ছে, যদি তুমি এই প্যারাবোলা অপশনটা পাও, অন্য কোনো বাংলায় না তাকিয়ে এই প্যারাবোলায় একখান টিক মেরে দিয়ে বা একখান গোল মেরে দিয়ে চলে আসবা। ঠিক আছে? আচ্ছা, ব্যাস। তাহলে অনেক ঝামেলা, এই ঝামেলা নিয়ে আমরা আর কোশ্চেন করবো না। চলো সামনের দিকে। আরেকটা ব্যাপার উনি বলার চেষ্টা করছেন, যেটা তোমরা অ্যাকচুয়ালি জানো, যে যখন কোনো সমতল পথে যাওয়া হয়, ধরো আমি বললাম এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে পৃথিবীর একটা ভূপৃষ্ঠ, তুমি এইখানে দাঁড়ায় আসো, তুমি কি আসো? এখানে দাঁড়ায় আসো, ওকে? তোমার হাতে মনে করো হচ্ছে তোমার প্রেমিকার দেওয়া একটা ফুলের বাকেট, হ্যাঁ, বা বুকে বলা হয় যেটাকে, ফুলের একটা বুকে। তাই ফুলের বুকে নিয়ে তুমি কোনো উচ্চতা কম বেশি না করে এখান থেকে 1 কিলোমিটার স্ট্রেট হেঁটে গেলা, এবং ফুলের বুকেটা বেশ ভারী, তুমি সেই 1 কিলোমিটার দূরে কিন্তু হেঁটে গেলা। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, দেখো প্রশ্নটা খুবই ক্লিয়ার কাট, যে অভিকর্ষ বলের প্রভাবে কৃত কাজ কত? প্রশ্নটা কি বলো? অভিকর্ষ বলের প্রভাবে কৃত কাজ কত? বলো, কৃত কাজ কত হবে? কৃত কাজ কত? আমি সব মান দিয়ে দিচ্ছি। মনে করো তুমি হচ্ছে 500 মিটার সামনে গেছো, 500 মিটার সামনে গেছো, ফুলের বুকেটার ওজন হচ্ছে 500 গ্রাম। মনে করো ফুলের বুকের ওজন হচ্ছে 500 গ্রাম, তুমি 500 মিটার সামনে গেছো, তাহলে তুমি আমাকে বলো এই ক্ষেত্রে কৃত কাজ কত? এই তো অনেকেই আনসার করে ফেলছে যে ক্ষেত্রে কোনো কাজই হবে না, সে ওবায়দুল কাদের মতো, আরে এরা কারা, কোত্থেকে আসে এরা? আসলেই কিন্তু, কারণ তুমি দেখো যে এই ফুলের বুকের উচ্চতা কিন্তু ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে বাড়েও নাই কমেও নাই। এইচ এর মানে যেহেতু কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এম জি এইচ এর মান 0, তাহলে সেই হিসাবে এম জি এর যাই মান থাকুক তার সাথে 0 গুণ হয়ে আমার কৃত কাজ কত হবে? কৃত কাজ কত হবে? 0 হবে, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিস তোমরা জানো। তাহলে আমাদের 3 নাম্বার অধ্যায় কিন্তু এই ছাড়া অ্যাকচুয়ালি আর কিছু আমি পাই নাই, সুতরাং 3 নাম্বার অধ্যায়ও আমাদের প্রায় শেষ। এরপর আমি চলে যাব 4 নাম্বার অধ্যায়, নিউটনিয়ান বলবিদ্যা, চতুর্থ অধ্যায়। হ্যাঁ, অধ্যায় 4 নিউটনিয়ান বলবিদ্যা। তুমি বলবো ভাই কি পড়াইতেছেন? আসলেই কি পড়াইতেছি, কারণ তখন স্যারের বইতে যা আছে সেটা পড়াইতেছি আজকে। আচ্ছা, তাহলে প্রথম যে ব্যাপারটা একটা আছে, স্যার একটা কোশ্চেন করছে, এবং এই কোশ্চেনটা আমার পছন্দ হয়েছে এই কারণে, বা সরাসরি এই কথাটা লেখা আছে এই কারণে পছন্দ হয়েছে, যে আমরা শুধুমাত্র 10 টু দি পাওয়ার মান আকারে পড়ি, এইভাবে কখনো পড়ি না। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, বলো তো যে সবল নিউক্লিয় বল, প্রশ্নটা কি দেখো, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় যে বল, সেটা এই আমার তাড়িৎ চৌম্বক বল বা তড়িৎ চৌম্বক যে বল বলা হয়, তড়িৎ চৌম্বক বলের তুলনায় বলতো কত গুণ শক্তিশালী? দেখি বলতে পারো কিনা, একদম সাংখ্যিক মানে তুমি আমাকে বলো। সবল নিউক্লিয় বল, মৌলিক বলগুলোর মধ্যে যে বলটা সব থেকে বেশি শক্তিশালী এবং যেটা অ্যাকচুয়ালি একটা নিউক্লিয়াসকে গঠন করে, যেই বলের কারণে অনেকগুলো প্রোটন ধনাত্মক চার্জধর্মী হওয়া সত্ত্বেও, সমধর্মী হওয়া সত্ত্বেও প্রোটন নিউট্রন একসাথে মিলে নিউক্লিয়াস তৈরি করে, এই সবল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বক বল, অর্থাৎ দুইটা চার্জের মধ্যে যে বলটা হয় সেটা তুলনায় কত গুণ শক্তিশালী? দেখি বলতে পারো কিনা, একদম সরাসরি, দ্রুত দ্রুত। হ্যাঁ, কত গুণ সবল? হাই 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 হাই, বিপ্লবী কর, কি বলো তুমি, কি বলো? এই তো কে প্রথম আনসার দিছে? কে প্রথম আনসার দিছে? কে কি আনসার দিছে দেখি, আমি তো নাম দেখতে পাচ্ছি না, দাঁড়াও নাম একটু দেখি। অনেকে আনসার দিছে, যে বিথি আনসার দিছে, শাইকা আনসার দিছে, ঐশী আনসার দিছে, গুড। তাহলে তুমি জানো যে যখন সবলতার তুলনা করা হয়েছে, মহাকর্ষ বলকে যখন এক ধরা হয়েছিল, কোন বল বলো?
মহাকর্ষ বলকে যখন এক ধরা হয়েছিল তখন সবল নিউক্লিয় বলের তুলনায় ছিল এটা হচ্ছে 10⁻41 আর এটা ছিল 10⁻39। যখন তুমি এই দুইটা বলের তুলনা করবা তখন তুমি কি করতেছো, স্বাভাবিকভাবে কি করবা, এই 10⁻41 কে তুমি 10⁻39 দিয়ে ভাগ করবা, কত হয় 100। তার মানে তুমি বুঝতে পারছো না যে তড়িৎচুম্বক বলের থেকে 100 গুণ বেশি শক্তিশালী হচ্ছে আবার সবল নিউক্লিয় বল। কত গুণ বেশি শক্তিশালী বলো, 100 গুণ বেশি শক্তিশালী। এই কথাটাই স্ট্রেট কার্ড ভাবে হচ্ছে বইতে দেওয়া আছে, সেই কারণে আমি তোমাদের এইটা দিলাম। আর বাকি যে সংখ্যাগুলো দেখো, যেমন ধরো হচ্ছে তুমি যদি তুলনা করো মহাকর্ষ বল কতটুকু ছিল বলো 1, তারপর হচ্ছে আমার তড়িৎচুম্বক বল ছিল হচ্ছে 10⁻39, সবল নিউক্লিয় বল ছিল 10⁻41, দুর্বল নিউক্লিয় বল ছিল হচ্ছে 10⁻30। বাকি যেগুলোই দেখো সংখ্যাগুলো অনেক বড়। তুমি যদি এই দুইটার মধ্যেও তুলনা করো, এই দুইটার মধ্যেও তুলনা করো, অনেক বড় বড় সংখ্যা। সুতরাং এখানে 100-এর মতো স্বাভাবিক একটা সংখ্যায় তুলনা করা যায় না এক্সেপ্ট এই তড়িৎচুম্বক বল এবং সবল নিউক্লিয় বলের তুলনায়, সেই কারণে সরাসরি এটা দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে প্রথম জিনিসটা তোমরা পাইলা। দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে পারি যে পাইতে পারো, দেখি আমি একটু লিখি, সেটা হচ্ছে বলতো কেন্দ্রমুখী বলের অপর নাম কি? দেখি কে বলতে পারে। কেন্দ্রমুখী বল কি বল বলো? কেন্দ্রমুখী, এই যে সিরিয়াল দেখো না চন্দ্রমুখী, তাহলে কেন্দ্রমুখী বল, এই বলের অপর নাম কি? তাহলে কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা তোমাদের বোঝাই। তো দেখা যায় যে এই মনে করো হচ্ছে সূর্য, এই মনে করো কি সূর্য, এই হচ্ছে পৃথিবী। এখন পৃথিবী তো সূর্যের চারদিকে ঘুরতেছে, তাই না? যে কোনো মুহূর্তে তুমি যদি ভাবো যে আচ্ছা এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবী সূর্যের কোন বৈশিষ্ট্য দেখে ফিদা হয়ে গেল যে ও একে কেন্দ্র করেই ঘুরতেছে, কোনো দিকে ছিটা যাইতে চাচ্ছে না। আসলে যেটা হয়, যে কোনো মুহূর্তে পৃথিবীর যে গতি, সেই গতিটা কিন্তু তার কক্ষপথের স্পর্শক বরাবর, অর্থাৎ পৃথিবী চায় যে এই দিক বরাবর সে ছুটে বের হয়ে যাবে। কিন্তু এই যে সূর্য, সে অনেক বড় ম্যাস হওয়ার কারণে, তার মহাকর্ষ বল অনেক বেশি হওয়ার কারণে সে কি করে, পৃথিবীকে ঠিক এই দিক বরাবর টানে। কোন দিক বরাবর টানে বলো? এই দিক বরাবর টানে। অর্থাৎ পৃথিবীর গতি দিতে চায় এই দিক বরাবর, আর সূর্য পৃথিবীকে টানে তার লম্ব বরাবর। অর্থাৎ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো? মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যখন আমরা ডাব্লু দেখবো, ডাব্লু হচ্ছে কি বলো? ডাব্লু সমীকরণ কি? এফএস কস থিটা। এফ তো আছেই, একটা নির্দিষ্ট বড় বলে তো টানছেই, এস ও তো আছে স্বাভাবিকভাবে, কিন্তু যখন কজের হিসাব করব এখানে তো কত ডিগ্রি? 90 ডিগ্রি, তখন আমার এটা মান কত হয়ে যায়? 0 হয়ে যায়। সেই কারণে এই যে আমার কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কাজ হয় না। সেখানে কেন্দ্রমুখী বলকে আমরা কি বলি বলো? কার্যহীন বল বলি। ঠিক আছে, কি বল বলি বলো? কার্যহীন বল বলি। ঠিক আছে, আচ্ছা, বইতে কিন্তু আরেকটা নাম দেওয়া ছিল কার্যহীন বলের পাশাপাশি, সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। কি বল বলো? অভিকেন্দ্র বল। তাইলে আমাদের ইসাক স্যারের বইতে কার্যহীন বল এবং অভিকেন্দ্র বল দেওয়া আছে। তপন স্যার আর একটু ফ্লেভার অ্যাড করছেন, উনি বলছেন লেট মি কুক। উনি কি করছেন, এই কার্যহীন বল আর অভিকেন্দ্র বলের পাশাপাশি আরো কয়েকটা নাম যোগ করছেন, যেরকম হচ্ছে অভিলম্ব বল। কি বল? অভিলম্ব বল। ঠিক আছে, আচ্ছা, তারপর কি অ্যাড করছেন? হ্যাঁ, কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল। তোমরা দেখো নামের কি বাহার দেখো, মানুষ বাংলা ব্যাকরণ পড়ে পারতেছে না, কার্যহীন বল আর অভিকেন্দ্র বল যথেষ্ট ছিল না, আবার অভিলম্ব বল কারণ অভিলম্ব বরাবর ক্রিয়া করে, আবার দেখো কেন্দ্রাতিক বল কারণ ঠিক সূর্যের কেন্দ্র বরাবর ক্রিয়া করে। কতগুলো নাম! তাহলে এই দুইটা কোথায় আছে বলো আমাদের? এক্সট্রা কোথায় আছে? কোথায় আছে আমাদের? তপন স্যারের বইতে আছে। ঠিক আছে, এই দুইটা আমাদের তপন স্যারের বইতে আছে। তাহলে এই চারটা নাম তুমি পাইলা কেন্দ্রমুখী বলের, মোট 5টা নাম, কেন্দ্রমুখী বলের আরো 4টা সিনোনিম নাম তুমি পেয়ে গেছো, এবং জিনিসটাকে কেন কার্যহীন বলে সেটাও তোমরা বুঝে গেলে। তাহলে এখান থেকে আর কি আছে? এখান থেকে অ্যাকচুয়ালি আর এভাবে কিছু নাই। দেখি, আর হচ্ছে বলতে পারো আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে একদম সরাসরি মুখস্থ জিনিস, সেটা সরাসরি তথ্য। উনি বলার চেষ্টা করছেন যে একটা হাইড্রোজেন পরমাণু, কি বলার চেষ্টা করছেন দেখো, বলার চেষ্টা করছেন একটা হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, রাদারফোর্ড যে পরমাণুর মডেল দিয়েছিলেন, এই পরমাণুর নিউক্লিয়াস এবং যে ইলেকট্রন, এই নিউক্লিয়াসে কি আছে বলতো? নিউক্লিয়াসে ধনাত্মক প্রোটন আছে। নিউক্লিয়াসে কি আছে বলো? ধনাত্মক প্রোটন আছে। আর ইলেকট্রন তোমার নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনের মধ্যবর্তী মহাকর্ষ বল কত, এটা উনি বের করার চেষ্টা করছেন। প্রোটন তার তো একটা ম্যাস আছে, ইলেকট্রন তার একটা ম্যাস আছে, এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যবর্তী মহাকর্ষ বল, তাহলে লেখো প্রোটন ও ইলেকট্রনের মধ্যবর্তী মহাকর্ষ বল। মধ্যবর্তী মহাকর্ষ বল যদি পরীক্ষায় চলে আসে, কিছু করার নাই ভাই। মধ্যবর্তী মহাকর্ষ বল, এই বলের মান কত বলো? 3.6 ইন্টু 10⁻⁶
10⁻⁻47 নিউটন, -47 নিউটন। তাহলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যবর্তী মহাকর্ষ বলের মান কত? 3.6 × 10⁻⁻47 নিউটন। এটা একটুখানি দেখে যাও। আমি যখন পরীক্ষা দিয়েছি 21 সালে, আমার এখনো মনে আছে যে একটা কোশ্চেন আসছিল, অক্সিজেনের আরএমএস বেগ কত? আমি পড়লাম মহা বিপদে, হাই হাই, এই জিনিস তো মুখস্থ করি নাই, অনুশীলনীতে সরাসরি ছিল, অনুশীলনী পড়ে যায় নাই, কত বড় বিপদ। ওই পরীক্ষার হলে শেষের দিকে টাইম নাই, করে 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 কাছাকাছি মানে কোনোভাবে উত্তরটা করছিলাম। কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি অনুশীলনীতে যদি থাকে বা বইতে যদি থাকে সরাসরি মুখস্থ করা লাগে। ঠিক আছে, আচ্ছা ব্যাস, তাহলে আমাদের 4 অধ্যায়ও শেষ। 4 অধ্যায়, এর থেকে বেশি তথ্য অ্যাকচুয়ালি আমি আর খুঁজে পাই নাই, আমাকে মাফ করো। এরপর দেখো 5 নাম্বার অধ্যায় চলে আসো। 5 নাম্বার অধ্যায়কে তোমরা কি বলো? কাজ, শক্তি, ক্ষমতা। কি বলো? 5 শক্তি, কাজ, শক্তি, ক্ষমতা। আচ্ছা, তো এই জায়গাতে একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে তোমরা কাজের অনেকগুলো একক পড়ছো, কাজের তুমি অনেকগুলো একক পড়ছো। এখন কাজের যে একক তুমি পড়ছো হচ্ছে জুল, তাই না? কাজের অনেকগুলো একক পড়ছো, কিন্তু সহজ ভাষায় কাজ, শক্তি দুইটার একক জুল। যদি বলে কাজের আধুনিক পদার্থবিজ্ঞানে একক কি, বলতে পারবা? কাজের আধুনিক পদার্থবিজ্ঞানে কোন একক ব্যবহার করা হয়? কাজের আধুনিক পদার্থবিজ্ঞানে কোন একক ব্যবহার করা হয় বলতে পারবা? কাজ বলো কি শক্তি বলো, উভয়ের ক্ষেত্রে আধুনিক পদার্থবিজ্ঞানে কোন একক ব্যবহার করা হয়? দ্রুত দ্রুত, কাজ বলো বা শক্তি বলো, আধুনিক পদার্থবিজ্ঞানে কোন একক ব্যবহার করা হয়? ইভি, গুড। ইলেকট্রন ভোল্ট। কোনটা বলো? ইলেকট্রন ভোল্ট। এই এককটা, এই দেখো ইলেকট্রন আর ভোল্ট, এই দুটো এককে গুণ করে কিন্তু আমরা কি পাই বলো তো? কাজ পাই বা শক্তি পাই। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানে তুমি যাও, তুমি বিদ্যুৎ কেন্দ্রে দেখো এখানে কি পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় বা কি পরিমাণ শক্তি তৈরি হয়, সেটাকে কিসে প্রকাশ করা হয়? ইলেকট্রন ভোল্টে প্রকাশ করা হয়। তাহলে এখন আধুনিক পদার্থবিজ্ঞানের সব উৎপাদনকে কিন্তু আমরা জুলে হিসাব না করে বা ওয়াটে হিসাব না করে কি হিসাব করি বলো? ইলেকট্রন ভোল্টে হিসাব করি। তো এই তথ্যটা এখানে প্রথমত দেওয়া আছে, বাকি অ্যাকচুয়ালি তথ্য আমি পাই নাই, বাট আরেকটা তথ্য দেওয়া যাইতে পারে। সেটা কি রকম? সেটা হচ্ছে যে বলতো, আমরা বলের 2 রকম প্রকার পড়ছি, একটাকে বলা হয় সংরক্ষণশীল বল, একটাকে বলা হয় অসংরক্ষণশীল বল। এই যে সবল নিউক্লিয় বল, দেখি কে বলতে পারে? সবল নিউক্লিয় বল, এটা নিয়ে অনেক ভেজাল আছে রে। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, বলতো এই দুইটা কি সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল? যে বল দ্বারা কৃত কাজ শূন্য হয় সেটা সংরক্ষণশীল বল, যে বল দ্বারা কৃত কাজ শূন্য হয় না সেটাকে বলা হয় অসংরক্ষণশীল বল। তাহলে বলো, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল এরা কি সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল? সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল এটা কি সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল? দ্রুত 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 আনসার করো। গুড, এই তো আবির আনসার করছে, তারপর কি আনসার করছে? বিথি আনসার করছে, জামি আনসার করছে যে সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল দুটাই কি বল বলো? অসংরক্ষণশীল বল। কি বল বলো? অসংরক্ষণশীল বল, তাই না? তার মানে এই বল দ্বারা তুমি যদি কোনো কাজ করো সেই কাজটা নিঃসন্দেহে শূন্য হবে না, সেই কারণে অসংরক্ষণশীল বল বলা হয়েছে। 5 অধ্যায় থেকে এখানে কাজের সমাপ্তি। অ্যাকচুয়ালি 5 অধ্যায় থেকে আমি আর কিছুই খুঁজে পাই নাই, অনেকগুলো উদাহরণের একটু ভিন্নতা আছে, বাট আমার মনে হয় না সেটা আসবার মতো। 6 নাম্বার অধ্যায় চলে আসো। এটা কেন বলছি? মহাকর্ষ এবং অভিকর্ষ। বলতো, এখন যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে পড়ন্ত বস্তুর সূত্র কে দেন? পড়ন্ত বস্তুর সূত্র, পড়ন্ত বস্তুর সূত্র কে দেন? তুমি বলবা হচ্ছে ভাইয়া পড়ন্ত বস্তুর সূত্র দেন বিজ্ঞানী গ্যালিলিও। কে দেন বলো? বিজ্ঞানী গ্যালিলিও। কোনো সমস্যা নাই, বুঝলাম। এবং এই পড়ন্ত বস্তুর সূত্রটা পরবর্তীতে প্র্যাকটিক্যালি প্রমাণ করেন কে? পড়ন্ত বস্তুর সূত্রটা পরবর্তীতে প্রমাণ করেন হচ্ছে বিজ্ঞানী নিউটন। ঠিক আছে, কে প্রমাণ করেন? বিজ্ঞানী নিউটন প্রমাণ করেন। এবং তিনি যে পদ্ধতির মাধ্যমে প্রমাণ করেন সেটার নাম হচ্ছে গিনি ও পালক পরীক্ষা। কি পরীক্ষা? গিনি ও পালক পরীক্ষা। গিনি ও পালক পরীক্ষা। আচ্ছা, কি হচ্ছে জানি না, তাহলে গিনি ও পালক পরীক্ষা, তাই না? এবং এই পড়ন্ত বস্তুর গ্যালিলিও 3টি সূত্র দিছিলেন। কয়টা সূত্র দিছিলেন? 3টি সূত্র দিছিলেন। এখানে আমার যেটা জানা নাই সেটা আমি এবার তোমাকে জিজ্ঞাসা করবো, যেটা তপন স্যারের বইতে আছে। গিনি ও পালক পরীক্ষার মাধ্যমে পড়ন্ত বস্তুর 3টা সূত্রের মধ্য দিয়ে কোন সূত্রটা বা কততম সূত্রটা অ্যাকচুয়ালি নিউটন প্রমাণ করতে পারছিলেন? এখানে বলা হয়েছে যে পড়ন্ত বস্তুর সূত্র প্রমাণ করেন বিজ্ঞানী নিউটন। মজার ব্যাপার, 3টা সূত্রই বিজ্ঞানী নিউটন প্রমাণ করতে পারেন নাই, একটা সূত্রকে প্রমাণ করছিলেন। তুমি আমাকে বলো, গিনি ও পালক পরীক্ষা দ্বারা
পড়ন্ত বস্তুর তিনটা সূত্রের মধ্যে কোন সূত্র বা কততম সূত্র বিজ্ঞানী নিউটন প্রমাণ করেন? বলো দ্রুত দ্রুত, কোন সূত্র এবং কততম সূত্র? এই যে অর্পিতা, অনেকেই বলছে নাম হয়তো আমি বলতে পারছি না, শাইকা বলছে, তারপর রাকিব বলছে, তাই না? তাহলে দেখো ফার্স্ট ল যেটা, প্রথম সূত্রটা কি ছিল? যে যদি নির্দিষ্ট উচ্চতা থেকে একই সময়ে দুইটা ভিন্ন ওজনের দুইটা বস্তুকে একই সাথে যদি ছেড়ে দেওয়া হয়, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। কি বলা হয় বলো? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এই যে প্রথম সূত্রটা, সেটাই শুধুমাত্র গিনি ও পালক পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছিল। কিন্তু ভি সমানুপাতিক টি, এইচ সমানুপাতিক টি স্কয়ার, দ্বিতীয় এবং তৃতীয় যে সূত্রগুলো আছে, সেগুলো কিন্তু গিনি পালক পরীক্ষা দ্বারা নিউটন প্রমাণ করতে পারে নাই। ঠিক আছে? আচ্ছা, 6 নম্বরের অধ্যায়ে এইটা একটা আছে। আর কি অ্যাকচুয়ালি তথ্য আছে আমি একটুখানি দেখি। ঘুরিয়ে ফিরিয়ে অনেক কথা বলছে, যেমন ধরো যেহেতু আমাদের মার্স নিয়ে একটা কথা আছে, মার্স বা মঙ্গল গ্রহ নিয়ে আমাদের একটা ফ্যান্টাসি আছে যে মার্সের প্রকৃতি অনেকটা পৃথিবীর মতো এবং অনেকে পানি পাইছে এরকম জিনিস দাবি করে। সেই কারণে মার্সের এনভায়রনমেন্ট কেমন, বায়ুমণ্ডল কেমন, এর কত দিনে 1 বছর হয়, সেটা নিয়ে মানুষের একটা ফ্যান্টাসি আছে। এবং এই ফ্যান্টাসিটা একবার পূরণ হয়েছে যখন ভার্সিটি এক্সামে 1 বছরে মার্সে বা মঙ্গলে কতদিন সেই কোশ্চেনটা আসছিল, তখন স্যার এটা বইতে ইনক্লুড করে দিয়েছে। এবং তিনি বলছেন যে মঙ্গল গ্রহে বছর হয় কয় দিনে? বলো, মঙ্গল গ্রহে বছর হয় কয় দিনে? বছর হয় কয় দিনে? মঙ্গল গ্রহে বছর হয় কয় দিনে বলো? বা মার্শিয়ান এয়ার কত দিন? মার্স থেকে আসে মার্শিয়ান এয়ার কত দিনে হয়? দেখো 691 দিনে। কয়দিন বলো? 691 দিন। যেখানে আমাদের 365 দিন, ওদের সেখানে 691 দিনে কি হয় বলো? 1 বছর হয়। সৌরমণ্ডলে যত দূরের গ্রহ তার তত বেশি দিনে বছর। যেমন বুধের মাত্র 78 দিনে বছর হয়, কারণ এটা সূর্যের খুব কাছাকাছি। বুঝতে পারছো? আচ্ছা, ব্যাস। আর কি কি আছে? আর একটা জিনিস উনি বের করার চেষ্টা করছেন যে আদর্শ যে, দেখো আদর্শ যে জি এর মান, সেটাকে আমরা তো 9.81 মিটার পার সেকেন্ড ধরি, তাই না? 9.81 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ধরা হয়। আচ্ছা, সমুদ্র পৃষ্ঠে যেখানে অ্যাকচুয়ালি জি এর মান ধরার কথা, সেখানে জি এর এক্সাক্ট মানটা কত? তো সমুদ্র পৃষ্ঠে, কোন পৃষ্ঠে বলো? সমুদ্র পৃষ্ঠে জি এর একটা মান উনি অ্যাড করছেন এবং এই মানটা তোমার মুখস্থ করা লাগবে ভাই, প্লিজ। 9.81 মুখস্থ করে জগতের সমস্ত কিছু পেয়ে গেছো এটা মনে কইরো না। এই মানটা একটু প্লিজ মুখস্থ কইরো। সেটা কত বলো? 9.8। দেখো এরপর 1 না, কিন্তু 8 এর পর হচ্ছে 0, তারপর হচ্ছে 665। মনে রাখা কি কঠিন বলো? মনে রাখা কঠিন? কঠিন না। বাট সমুদ্র পৃষ্ঠে এই মানটাকেই কিন্তু পরবর্তীতে আমরা এই 0 এর পরে যেহেতু আবার 6 আছে, তাই এখানে 1 ধরে ফেলি। ঠিক আছে? তাহলে এক্সাক্ট মানটা, পুরো মানটা জানতে হবে। 9.80665, 9.80665 পুরোটা মুখস্থ করবা। আসতে পারে পরীক্ষায় 2-1টা সংখ্যা উলট পালট করে দিয়ে একটু ট্রিম স্টুডেন্ট কারা, সেটা বের করে নেওয়ার চেষ্টা করতেই পারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে 6 অধ্যায়ে মোটামুটি এই তথ্যগুলোই ছিল। এর থেকে বেশি তথ্য আমি পাই নাই, সেজন্য আমি আবারও দুঃখিত। হ্যাঁ, এর থেকে বেশি তথ্য আমি অ্যাকচুয়ালি পাই নাই। এখানে আরো কয়েকটা কথা বলার চেষ্টা করছে, ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রের পার্থক্য দেখানোর চেষ্টা করছে, তাই না? ভর কেন্দ্র ভার কেন্দ্র তো তোমরা জানো, নতুন করে বলার কিছু নাই। সেক্ষেত্রে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছে যে আচ্ছা, একটা সিলিন্ডার, একটা কি বলো? একটা সিলিন্ডার বলার চেষ্টা করছে এর ভর কেন্দ্র বা ভার কেন্দ্র কোথায় হবে। প্রশ্নটা কি বলছে বলো? যে একটা সিলিন্ডার যে আছে, এর অভিকর্ষ কেন্দ্র কোন জায়গাতে হবে? অভিকর্ষ কেন্দ্র যেটাকে আমরা বলি, ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র কোথায় হবে? তো তখন মানুষ ভাবার চেষ্টা করছে, আচ্ছা এই সিলিন্ডারকে তুমি যদি উপর থেকে দেখো, মনে করো আমি সিলিন্ডারকে দেখতেছি উপর থেকে, ভাবো এই সেই সিলিন্ডার, আমি উপর থেকে দেখতেছি, কোথায় হওয়া উচিত? ঠিক এই সিলিন্ডারের যে গোল অংশটা, উপর থেকে কিরকম দেখতেছি? গোল দেখতেছি না? এর যে মিডল পার্টটা, সেখানে এর অভিকর্ষ কেন্দ্র হওয়া উচিত। তাহলে আমি ধরলাম এইখানে, কিন্তু সিলিন্ডার তো এত বড়, তাহলে এখানে কিভাবে হয়? তাহলে কি হবে? এই যে কেন্দ্রটা হলো, সেই কেন্দ্রকে যদি আমি একটা অক্ষ ধরি, দেখো এই মনে করো একটা অক্ষ, এর ঠিক মধ্য যে বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। বোঝা গেছে? তাহলে এর ঠিক মাঝখানের কেন্দ্র বরাবর একটা অক্ষ, সেই অক্ষের যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটা হবে কি বলো? এর অভিকর্ষ কেন্দ্র, তাই না? তাহলে এই এক্সট্রা তথ্য একটা বলার চেষ্টা করছে, যেটা আমার কাছে মনে হয়নি যে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ, সেই কারণে বলতে চাইছিলাম না, বাট বললাম। ঠিক আছে, তাহলে 6 অধ্যায় থেকে মোটামুটি আমরা এবার মুভ অন করতে পারি সামনের দিকে। ঠিক আছে, সবকিছু থেকেই মুভ অন করতে হবে। 6 অধ্যায় থেকে মুভ অন করে ফেললাম। এরপর চলো 7 নাম্বার অধ্যায়ে যাই, পদার্থের গাঠনিক ধর্ম।
পদার্থের গাঠনিক ধর্ম। এই জায়গাতে তপন স্যার ঢিসুম ঢিসুম করে প্রচুর তথ্য ঢোকানোর চেষ্টা করছেন, দেখা গেছে ইসাক স্যার পরের পার্টেই সেই তথ্যটা যোগ করে ফেলছেন। কয়েকটা জায়গায় একটু ডিস্টিংক্ট করে ফেলছেন তপন স্যার, যেমন হচ্ছে আমরা ইসাক স্যারের বইতে পড়ছি ভ্যান ডার ওয়ালস বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ধন, কোন বন্ধন বলো? ভ্যান ডার ওয়ালস বন্ধন। এইটা ইসাক স্যারের বইতে লেখা আছে যারা নোবেল গ্যাস, কোন গ্যাস বলো? নোবেল গ্যাস যারা, হ্যাঁ, অর্থাৎ গ্রুপ 18 এর মধ্যে আমরা, হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে গ্যাসগুলো পাই তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে এবং এটা খুবই দুর্বল প্রকৃতির একটা বন্ধন। এইটা আমাদের ইসাক স্যার বলে গেছেন, তাই না? তাহলে এখন যেই ঝামেলাটা এখানে হয়েছে সেটা হচ্ছে এই ভ্যান ডার ওয়ালস যে দুর্বল আণবিক বল, এটা আবার 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের বলো? 3 ধরনের। এইটা আবার তপন স্যারের বইতে আছে, ইসাক স্যারের বইতে স্পষ্ট করে নাই। তাহলে ভ্যান ডার ওয়ালস বন্ধন কয় ধরনের হয়? 3 ধরনের হয়। কি কি দেখো? প্রথমটা হচ্ছে যে যদি দুইটা ডাইপোল তৈরি হয়, অর্থাৎ ডাইপোল ডাইপোল, যদি কি হয় বলো? ডাইপোল ডাইপোল, যে দুইটা ডাইপোল, একটা পজিটিভ পার্ট আর একটা নেগেটিভ পার্ট, তারা পরস্পরের মধ্যে একটা বন্ধন তৈরি করছে, সেটাকে আমরা বললাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। আর একটা হইতে পারে যে ডাইপোল আবিষ্ট ডাইপোল। কি বললাম? ডাইপোল, এটা হচ্ছে আবিষ্ট ডাইপোল। তো ডাইপোল আবিষ্ট ডাইপোল মানে কি? একটা তো থাকবে ডাইপোল, আর একটা ডাইপোল, আরেকটা যে পদার্থ সেটা আরেকটা ডাইপোল দ্বারা আবিষ্ট হয়ে চার্জড হইছে। মনে করো একটা হচ্ছে পজিটিভলি চার্জড, এইটা মনে করো হচ্ছে আমার নিরপেক্ষ ছিল, এইটা মনে করো হচ্ছে আমার পজিটিভলি চার্জড। এই পজিটিভলি চার্জড ব্যাটা এখানে এসে এখানে বলতেছে আই আই, ওর আই আই শুনে এই ব্যাটার যত নেগেটিভ ইলেকট্রন ছিল সে এই দিকে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এখন যখন নেগেটিভ চার্জ গুলো এইদিকে যাওয়ার চেষ্টা করছে, ভালো করে খেয়াল করে দেখো, আমি একটু উল্টো বলছি, দেখো, যদি এখানে নেগেটিভ চার্জ দেই, কোন চার্জ? নেগেটিভ চার্জ, তাহলে কি হবে? এই নেগেটিভ চার্জ এসে সবাইকে আই আই বলবে, পজিটিভ চার্জ সব এই পদার্থের এই দিকে এসে জমা হওয়া শুরু করবে। স্বাভাবিক না সেটা? কারণ বিপরীতধর্মী চার্জই তো পরস্পরকে আকর্ষণ করে। তখন দেখা যাবে তুলনামূলকভাবে নেগেটিভ চার্জ গুলো এই পাশে এসে জমছে। কোন পাশে এসে জমছে? এই পাশে। এইদিকে তো আবার পজিটিভ চার্জ আছে। তখন এই যে একটা ডাইপোল, আর এইটা কিন্তু ডাইপোল না, এই কিন্তু ডাইপোল না, ও এই দ্বারা আবিষ্ট হয়েছে। তাহলে এই ডাইপোল এবং এই আবিষ্ট ডাইপোলের মধ্যে যে ভ্যান ডার ওয়ালস বন্ধন তৈরি হবে সেটা হচ্ছে ডাইপোল আবিষ্ট ডাইপোল। ঠিক আছে, ডাইপোল আবিষ্ট ডাইপোল। তাহলে এই একটা হচ্ছে প্রকার। আর একটা প্রকার আছে যেখানে দুইটাই আবিষ্ট ডাইপোল, সুতরাং আমি বলতে পারবো সেই বন্ধনটার নাম হচ্ছে আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল বন্ড আবিষ্ট ডাইপোল। ঠিক আছে, আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল। তাহলে ভ্যান ডার ওয়ালস বন্ধন 3 ধরনের হইতে পারে, একবার করে দেখলাম। ঠিক আছে, আচ্ছা, ব্যাস। তাহলে সেই হিসেবে অধ্যায় 7টা আমাদের আর কি কি আছে? এখানে আছে আরো কয়েকটা আছে, একটুখানি দেখাই। যেমন ধরো তোমরা পয়সনের অনুপাত পড়ছো না? পয়সনের অনুপাত, পয়সনের অনেকগুলো মান পড়ছো। স্বাভাবিক অবস্থায় মান পড়ছিলা যেটা -1 থেকে হাফের মধ্যে হয়, তারপর পড়লা বাস্তব মান হয়। তোমরা এমনি পড়ছিলা কি? স্বাভাবিক মান হয় হচ্ছে -1 থেকে বড় হবে, হাফের থেকে ছোট হবে। তারপর পড়লাম মাইনাস তো হওয়া পসিবল না, কখনোই মাইনাস কখনোই হওয়া পসিবল না, সুতরাং বাস্তব মান হবে হচ্ছে 0 থেকে হাফের মধ্যে। পরে দেখা গেল 0 হওয়া পসিবল না, সুতরাং সাধারণত মান হয়, সাধারণত কত মান হয় বলো? সাধারণত পয়সনের অনুপাত কত? পয়সনের অনুপাত কত পড়ছিলাম মনে করো, দেখো, সাধারণত পয়সনের অনুপাত হয় হচ্ছে 0.2 থেকে 0.4। এই জিনিস ইসাক স্যার দেওয়ার পর তপন স্যারের হাত কচলানো শুরু হইলো। সে ভাবলো হে হে এবার কিছু করা যাক। উনি বললেন যে পয়সনের অনুপাত তো বুঝলাম, যদি কোনো মেটাল থাকে, কি থাকে বলো? কোনো মেটাল থাকে, ধাতু, সেই ধাতুর যে পয়সনের অনুপাত সেটা আমি কি করব? 0.2 আর 0.4 কে আমি গড় করে দিয়ে বানাই দেব 0.3। উনি তথ্য দিলেন যে ধাতুর পয়সনের অনুপাত হয় 0.3। ধাতুর পয়সনের অনুপাত হয় কত বলো? 0.3। ধাতুর পয়সনের অনুপাত হয় হচ্ছে 0.3। ওকে, আচ্ছা, এই একটা তথ্য উনি দিয়েছিলেন। আরো একটা তথ্য দিয়েছিলেন, যেমন ধরো যে আমরা যেটাকে ধারারেখ বা শান্ত প্রবাহ বলি, যেখানে কণাগুলো একটা আরেকটাকে ছেদ করে না, প্রত্যেকে একটা নির্দিষ্ট বেগে অতিক্রম করে, তাই না? এটাকে ধারারেখ বা শান্ত প্রবাহ বলা হয় না? তো ধারারেখ বা শান্ত প্রবাহের কয়েকটা উদাহরণ, এক্সট্রা উদাহরণ, হ্যাঁ, বইতে দেওয়া আছে। ধারারেখ বা শান্ত প্রবাহ এর কয়েকটা উদাহরণ দিচ্ছে। যেমন ধরো, যেমন হচ্ছে মাছের যে সাইজ, তুমি ধরো রুই মাছ দেখলা, রুই মাছকে কিভাবে আঁকানো হয়? উপর থেকে দেখলে দেখবা রুই মাছটা দেখতে এরকম মাকু শেপড। রুই মাছ দেখতে কিরকম বলো? এইরকম মাকু শেপড। আবার এখনকার যে তোমার হচ্ছে স্পোর্টস বাইক গুলো আছে, বাইক গুলো দেখতে কিরকম দেখবা? মাথা এইরকম,
মাথা এইরকম এবং বডিটা কিরকম, উপর থেকে তুমি যদি স্পোর্টস বাইকের বডি দেখো হুবহু এরকম হচ্ছে তোমার মাকু আকৃতির, স্পিন্ডল শেপ। তাহলে মানুষের মধ্যে প্রশ্ন আসে না যে আচ্ছা এটা মাকু আকৃতির হওয়ার কারণ কি? মাকু আকৃতির হওয়ার কারণ হচ্ছে তুমি পানিতে চলো মাছের মতো কি বায়ুতে চলো বাইকের মতো, সব জায়গাতে অ্যারোডাইনামিক্স খাটে। তো যখন বাতাস আসে, বাতাস যখন এইদিকে এসে তুমি কেটে ভেদ করে দিচ্ছ, তোমার মাকু আকৃতি হওয়ার সুবিধা হচ্ছে এই বাতাসটা এই দুই দিক থেকে প্রবাহিত হয়ে যাইতে পারে। ফলে তোমার যে গতি, সেই গতিতে কোনো বাধা তুমি পাও না, খুব সহজেই তুমি বাতাসটাকে কি এভাবে কেটে চলে যাইতে পারো। পানির ক্ষেত্রেও তাই, মাছের মাকু আকৃতি হওয়ার কারণ এইটাই, বুঝছো, অ্যারোডাইনামিক্স। তাহলে সেই হিসেবে এই ধারাবাহিক প্রবাহ, যেখানে আমি ধারাবাহিক প্রবাহকে নষ্ট করতে চাইছি না, তো এরকম কি কি আকৃতি এই পৃথিবীতে আছে, যেমন হচ্ছে মাছের দেহ, যেটা বললাম মাছের দেহ, তারপর কি, তারপর মনে করো উড়োজাহাজ। উড়োজাহাজ যদি চারপাশে প্রচুর পরিমাণ এরকম ধারক নিয়ে চলে, তাহলে কি হবে, বাতাসের বাধায় দুই ডানা দুই দিকে উড়ে চলে যাবে। সেটা কি করা সম্ভব? সম্ভব না। সেই কারণে এমন ভাবে অ্যারোডাইনামিক্স নিয়ন্ত্রণ করা হয়, বায়ু কেটে যেন উড়োজাহাজ সামনে চলতে পারে, ওর গতিতে যেন কোনো বাধা না থাকে। তাহলে সেই হিসেবে আমি বলতে পারি হচ্ছে হ্যাঁ এরোপ্লেন, আমি বলতে পারি এরোপ্লেন, এরোপ্লেন বলতে পারি, আমি জেট প্লেন বলতে পারি যেটার গতি আরো বেশি। হ্যাঁ, সবই যত প্রকার প্লেন আছে সবগুলোই অ্যাকচুয়ালি। আবার হচ্ছে এই যে বললাম রেসিং কার, তোমরা F1 ফর্মুলা দেখছো, F1 ফর্মুলার নাম শুনছো, রেসিং কার, হ্যাঁ, বা রেসিং বাইক, এই সবগুলোর মধ্যেই আমরা দেখি ধারাবাহিক প্রবাহ বর্তমান রাখার বৈশিষ্ট্যগুলো আছে। ঠিক আছে, আচ্ছা এইগুলো কি আছে বলো, ধারাবাহিক প্রবাহ রাখার বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এই গেল 7 অধ্যায় থেকে সর্বশেষ যে তথ্যটা আছে, 7 অধ্যায় থেকে সর্বশেষ যে তথ্যটা আছে সেটা আমি একটুখানি বলি। তোমরা কৈশিকতা ব্যাপারটা জানো, কৈশিকতা কি? মনে করো এই একটা পাত্র, এই পাত্রে তুমি যদি খুব সরু একটা নল ডুবাও, হ্যাঁ এই পাত্রে পানি আছে, সরু একটা নল যদি ডুবাও, পানি কিন্তু এখানে থাকবে না, পানি একটু উপরে উঠে যাবে। এই যে পানির উপরে উঠে যাওয়া, এটাকে বলা হয় হচ্ছে কৈশিকতা। পানি উপরে উঠে যাওয়াকে বলা হয় হচ্ছে কৈশিকতা। এখন যখন এই কৈশিকতায় তুমি স্পর্শকোণ হিসাব করো, যখন এই কৈশিকতায় কি করো, তুমি স্পর্শকোণ হিসাব করো, তুমি দেখো পানি কিন্তু এভাবেও থাকতে পারে, আবার এই পানি কিন্তু দেখো এমন হইতে পারে যে পদার্থের ভিন্ন বিশেষে এরকমও হইতে পারে। তুমি এখানে স্পর্শকোণ পাও সূক্ষ্মকোণ, এখানে স্পর্শকোণ পাও হচ্ছে স্থূলকোণ, তাই না? তাহলে এই কথাটা কিন্তু বইতে তোমরা পড়ছো। তো এখানে যে কথাটা বলার চেষ্টা করছে যে এই যে আমরা এই জায়গাতে স্পর্শকোণটা পাই হচ্ছে সূক্ষ্মকোণ, কারণ এই জায়গাতে আমার এই উপরের অংশ দেখো, এইটার সাথে তুমি যদি তুলনা করো, এই অংশটা কিছুটা উপরে উঠে গেছে না, এই অংশ কিছুটা উপরে উঠে গেছে না, এইটাকে বাংলায় বলা হচ্ছে অধিক্ষেপণ। কি বলা হয় বলো? অধিক্ষেপণ। কি বলা হয়? অধিক্ষেপণ। এবং বলা হচ্ছে যখন দুই পাশে অধিক্ষেপণ হয়, তখন আমরা যে স্পর্শকোণ পাই, আমরা যে স্পর্শকোণ পাই সেটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট। ঠিক আছে, এই ক্ষেত্রে এই কথা বলা হয়েছে। আর এই ক্ষেত্রে যদি হিসাব করো, এই মাঝখানের যে রেঞ্জ, তার তুলনায় এই অংশ নিচে নেমে গেছে না, এই নিচে নেমে গেছে কিনা, নিচে নেমে গেছে। তাহলে এই যে নিচে নেমে যাওয়া, এইটাকে অধিক্ষেপণ না বলে বলা হয় হচ্ছে অবক্ষেপণ। কি বলা হয়? অবক্ষেপণ। এবং অবক্ষেপণের সময় তুমি যে স্পর্শকোণ পাও, তুমি যে স্পর্শকোণ পাও সেটা হচ্ছে কি কোণ বলো তো? স্থূলকোণ। এটা হচ্ছে স্থূলকোণ। এখন কোনটাই কোন সূক্ষ্মকোণ, কোনটাই স্থূলকোণ, কোনটাই কত ডিগ্রি, সেটা তোমরা জানো। এবং আমি তখন স্যারের বইতে প্রচুর খোঁজার চেষ্টা করলাম, নতুন কোন দুইটা পদার্থের মধ্যে সূক্ষ্ম নতুন কোন স্পর্শকোণ আছে কিনা, পাই নাই। সুতরাং এইটা নিয়ে আর চিন্তা করার দরকার নাই। ইসাক স্যারের যে কয়টা সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের স্পর্শকোণ দেওয়া আছে, ওইগুলো পড়লেই তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমার 7 অধ্যায়, বুঝছো? আমার 7 অধ্যায়ের এখানেই সমাপ্তি। এবার চলে যাব হচ্ছে 8 অধ্যায়ে। অধ্যায় চলতেছে বুলেটের গতিতে। এইভাবে যদি এক একটা অধ্যায় আসলে শেষ করতে পারতা, চিন্তা করে দেখো আজকে তুমি কত শতবার রিভিশন দিয়ে পরীক্ষা হলে যাইতে পারতা। এরপর আসে কি? পর্যাবৃত্ত গতি। 8 নাম্বার কি বলো? 8 নাম্বার যে অধ্যায় সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, তাই না? তো এই পর্যাবৃত্ত গতিতে আমি বহুত খুঁজলাম, একটা তথ্য পাইছি। পর্যাবৃত্ত গতিতে একটা তথ্য পাইছি, যেটা আমি অ্যাকচুয়ালি আমাদের যে পেইড ব্যাচ সেখানেও পড়াইছিলাম। সেটা হচ্ছে যে মনে করো, স্বাভাবিকভাবে তুমি মনে করো যে কোন একটা সরল দোলক, কোন একটা সরল দোলক, এই সরল দোলকে কার্যকর দৈর্ঘ্য মনে করো হচ্ছে এল। সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য কত মনে করো? এইটা হচ্ছে ক্যাপিটাল এল, আর এটা হচ্ছে আমার এর ব্যাসার্ধ আর। তাহলে কার্যকর দৈর্ঘ্য তুমি কত ধরবা? কার্যকর দৈর্ঘ্য ধরবা হচ্ছে এল প্লাস আর, তাই না? এটাই তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। তোমরা এই জায়গাতে এর ভর কেন্দ্র যত, ততটুকু যোগ করে নাও না, সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, কথা হচ্ছে যদি টেম্পারেচার রাইজ করে, কি বললাম? যদি টেম্পারেচার রাইজ করে, তুমি বলো তো এই জায়গাতে টি বা পর্যায়কাল,
এটা বাড়বে নাকি কমবে? সহজ কোশ্চেন করছি। কোন একটা সরল দোলক আছে, এই সরল দোলক যে পরিবেশে আছে সেই পরিবেশের টেম্পারেচার আমি বাড়াই দিছি। তুমি আমাকে বলো ওই জায়গার টি বা পর্যায়কালের মানটা বাড়বে নাকি কমবে? দেখি কে বলতে পারে। পর্যায়কালের মানটা বাড়বে নাকি কমবে? বাড়বে নাকি কমবে? তাহলে দেখো তুমি ভালো করেই জানো যে এখানে সূত্রটা কি, টি সমান হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। এই জায়গায় যে এল, এটা হচ্ছে কার্যকর মান। টেম্পারেচার বাড়া মানে একটা কাজই হইতে পারে, সেটা হচ্ছে এইটা সাইজে বাড়বে, এটা সাইজে বাড়বে মানে এই আর এর মান বাড়বে। আবার যে তারটা ঝুলানো আছে এই তারটাও তো সাইজে বাড়তে পারে। তাহলে এল এর মান যদি বাড়ে, তুমি দেখতেছো টি এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে টি সমানুপাতিক রুট ওভার এল, টি সমানুপাতিক রুট ওভার এল। এল যদি বাড়ে তাহলে নিঃসন্দেহে আমার পর্যায়কাল বাড়বে, তার মানে ঘড়ি কি হবে? আস্তে আস্তে চলবে। জানো না এই জিনিসটা? এই কথাটাই তপন স্যার আলাদাভাবে বলছে টেম্পারেচারের ইস্যু নিয়ে। ইসাক স্যারের বইতে টেম্পারেচারের ইস্যুটা নাই। আর বাকি জিনিসগুলো তো জানোই। কিরকম বাকি জিনিস? যেমন ধরো বলা হইলো যে এই যে আমার সেকেন্ড দোলকটা আছে, এটা যদি একদম নিরেট সেকেন্ড দোলক হয়। নিরেট মানে কি বলতো? একদম, হ্যাঁ, মনে করো লোহার একটা ডাম্বেল বা লোহার একটা বল, তার মধ্যে কোনো ফাঁপা অংশ নাই। তুমি কি করবা? তুমি স্বাভাবিকভাবেই এখানেও তুমি ওর মধ্যে যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধকে ধরবা এবং কার্যকর দৈর্ঘ্য তুমি পাবা হচ্ছে এল প্লাস আর। এখন তুমি বললা যে ভাইয়া এই যে ববটা আছে, এই ববটাকে তুমি ছিদ্র করে দিলা এবং ছিদ্র করে ভেতরে যে ফাঁপা অংশ আছে ফাঁপা করে দিলা, ভেতরে পুরো ভেতরে কি করলা? ফাঁপা। এখন নিরেট নাই, তখনও কিন্তু আমার ভর কেন্দ্র হবে এই শূন্যে, কারণ ভেতরে ফাঁপা অংশে কিছু নাই, কিন্তু এখানে কিন্তু ব্যাসার্ধ আর। সেই ক্ষেত্রেও আমি কত পাবো বলো? কার্যকর দৈর্ঘ্য এল প্লাস আর পাবো। এরপর তুমি আরেক ধাপ সামনে গেলে, তুমি বললো ভাইয়া এই ফাঁপা অংশ পুরোটা আমি কি করলাম? পানি দিয়ে ভর্তি করে দিলাম। কি দিয়ে? পানি দিয়ে ভর্তি করে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমার কি কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন হবে? তুমি বলবা যে ভাই পানি দিয়ে পূর্ণ করলেও কিন্তু ভর কেন্দ্র সেই মাঝ বরাবরই থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আমার ভর কেন্দ্র কার্যকর দৈর্ঘ্য কত? এল প্লাস আর। তাহলে চেঞ্জ কি হইতে পারে? চেঞ্জ এইখানে। বব তুমি করে দিছো ছিদ্র, ছিদ্র করে দেওয়ার পর এখন ববের পানি আছে অর্ধেক। ববের পানি আছে কতটুকু? অর্ধেক। তোমাকে এবার জিজ্ঞাসা করা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য কত। এইবার তুমি ঝামেলায় পড়ে গেছো, কারণ এইবার যদি ভর কেন্দ্র তুমি বের করো তাহলে কতটুকু আসছে দেখো তো। এইটুকু সরাসরি হচ্ছে আর বাই, এইটুকু কত বলো সরাসরি আমার? এটা হচ্ছে সরাসরি আর, এইটুকু হচ্ছে আর। আর ভর কেন্দ্র তারও অর্ধেক অংশে আছে, অর্থাৎ আমি ববের মধ্যে যদি ভর কেন্দ্র বের করি সেটা হচ্ছে আর প্লাস আর বাই 2 এত অংশে। তার মানে কত হচ্ছে বলো তো? যে 3r/2। কত অংশ বলো? 3r/2। এই 3r/2 এর সাথে তখন তোমার কার্যকর দৈর্ঘ্য এল যোগ করতে হবে। এই যে নতুন মানটা পাইলা, যদি ববটা অর্ধপূর্ণ হয়, কি হয় বলো? পানি দ্বারা অর্ধপূর্ণ হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হয়ে 3r/2 প্লাস এল হবে। মনে আছে? এই বিষয়টা মনে আছে? এইটা জানানোর জন্যই তোমাদের এই থিওরিতে অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার মতো। তুমি বলো থিওরিটা না হয় তোমার বোঝাইলাম, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা আসার মতো না। সে কারণে তোমাদেরকে বলছি যে খুব বেশিটা দরকার নাই। তাহলে এখান থেকে কিন্তু আমার 8 নাম্বার যে পর্যাবৃত্ত গতি সেটার কাহিনীও শেষ। বুঝছো? তোমরা জিজ্ঞাসা করতে অনেকেই আমাকে যে ভাইয়া বায়োলজির প্রত্যেকটা অধ্যায়ের উপর এক্সট্রা ইনফরমেশন ক্লাস হচ্ছে, আমার কেমিস্ট্রির প্রত্যেকটা অধ্যায়ের উপর এক্সট্রা ইনফরমেশন ক্লাস হচ্ছে, ফিজিক্সে কেন হচ্ছে না? তুমি চিন্তা করো, এই 2 মিনিটের এক্সট্রা ইনফরমেশন ক্লাস যদি নিতাম তুমি করতা না, তাই আজকে একদিনে করে ফেলতেছি। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে 9 অধ্যায়। 9 অধ্যায় আরো সরেস। 9 অধ্যায় খুঁজলাম প্রচুর। 9 অধ্যায়ে তাত্ত্বিক কোনো পরিবর্তন পাই নাই, কিন্তু হ্যাঁ কয়েকটা শব্দের পরিবর্তন পাইছি, কয়েকটা যন্ত্রের নাম পাইছি। যেরকম যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় বলতো শব্দের বেগ নির্ণয় করার যন্ত্রের নাম কি? শব্দের বেগ বলো। শব্দের বেগ কোন যন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করা যায়? বলো। শব্দের বেগ নির্ণয় করার যন্ত্রের নাম কি? শব্দের বেগ নির্ণয়কারী যন্ত্র। দেখি কে বলতে পারে। শব্দের বেগ নির্ণয়কারী যন্ত্র, শব্দের বেগ নির্ণয়কারী যন্ত্রের নাম কি? কে বলতে পারবা? শব্দের বেগ নির্ণয়কারী যন্ত্রের নাম কি? শব্দের বেগ। এই 1 ঘন্টা কখন হইল? শব্দের বেগ। এই তো কে প্রথম উত্তর করছে দেখি একটু। এই যে আর এম উত্তর করছে। কুইক নল। গুড। তাহলে জানো শব্দের বেগ নির্ণয় করা হয় হচ্ছে কুইক নল নামক একটা যন্ত্র দিয়ে। কুইক নল। অনেকে সনোমিটার করছো, সনোমিটার অন্য জিনিস, আমি বলতেছি। যখন তুমি একটা শব্দের বেগ নির্ণয় করবা, শব্দের বেগ কত? শূন্যস্থানে কত? বা শূন্যস্থান না, বায়ুতে কত? 332 মিটার পার সেকেন্ড না? 332 মিটার পার সেকেন্ড। তো এইটা কি দিয়ে নির্ণয় করা হয়? কুইক নল নামক একটা যন্ত্র দিয়ে শব্দের বেগটা নির্ণয় করা হয়।
আর সনোমিটার যেটাকে তোমরা বলতেছো সেটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যদি বলা হয় শব্দ বা স্বর পরিমাপ, শব্দ বা স্বর পরিমাপ, এটা কি কোন একটা শব্দ কতটুকু বেশি উচ্চ বা কতটুকু বেশি নিম্ন সেটা ডেসিবেলে পরিমাপের জন্য, যে শব্দটা কি খুব হায়ার পিচ নাকি লোয়ার পিচ, শব্দটা খুব জোরে নাকি আস্তে, এটা নির্ণয়ের জন্য যে যন্ত্র সেটাকে বলা হয় হচ্ছে সনোমিটার। কি বলা হয় বলো? সনোমিটার বলা হয়। কি বলা হয় বলো তাইলে? সনোমিটার বলা হয়। আচ্ছা ঠিক আছে, এছাড়া আরো কয়েকটা জিনিস এখানে দেওয়া হয়েছে। কিরকম জিনিস আমি একটুখানি বলি। যেমন ধরো বলা হয়েছে যে তরলের ঘনত্ব, খুব ইম্পর্টেন্ট, দুইটা খুবই কাছাকাছি নাম এবং খুব কাছাকাছি জিনিস। সেটা হচ্ছে তরলের ঘনত্ব নির্ণয়ের যন্ত্রের নাম কি? তরলের ঘনত্ব নির্ণয়ের যন্ত্র, তরলের কি যন্ত্র বলো? ঘনত্ব নির্ণয়ের যন্ত্রের নাম কি, বা তরলের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? আর এটা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প। কি বলো? বায়ুতে জলীয় বাষ্প। দেখি উত্তর করো তো। বায়ুতে জলীয় বাষ্প পরিমাপের, বায়ুতে জলীয় বাষ্প পরিমাপের যন্ত্র। তাহলে একটা হচ্ছে আমার তরলের ঘনত্ব নির্ণয় বা তরলের ঘনত্ব পরিমাপের যন্ত্র, আর একটা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প পরিমাপের যন্ত্র। দেখি কে বলতে পারে, দ্রুত দ্রুত দ্রুত। তরলের ঘনত্ব নির্ণয়ের যন্ত্র, বায়ুতে জলীয় বাষ্প পরিমাপের যন্ত্র। তাহলে দেখো, তরলের ঘনত্ব যখন তুমি নির্ণয় করবা তখন তোমার এইটার নাম হবে, সহজ কথা, হাইড্রো মানে পানি, তাহলে এটা হচ্ছে দেখো হাইড্রোমিটার। কি মিটার বলো? হাইড্রোমিটার। আর যখন বলবে বায়ুতে জলীয় বাষ্প পরিমাপ, তখন সেটা হাইড্রোমিটার না হয়ে যাবে হাইগ্রোমিটার। কি হয়ে যাবে বলো? হাইগ্রোমিটার। তাহলে যখন বলবে হাইড্রোমিটার তখন হচ্ছে ঘনত্ব, যখন বলবে হাইগ্রোমিটার গ্রো তখন হচ্ছে জলীয় বাষ্প পরিমাপের যন্ত্র। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ব্যাস। বায়ু চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, এগুলো তোমরা জানো। অনেকগুলো মিটারের নাম অ্যাকচুয়ালি কিন্তু তোমার জানা আছে। তাহলে এখান থেকে আর অ্যাকচুয়ালি তথ্য নাই। সর্বশেষ আর একটা তথ্য দিছে, তোমরা স্বরগ্রামের নাম শুনছো না? স্বরগ্রাম সবাই জানো স্বরগ্রাম জিনিসটা কি। তো এই পৃথিবীতে সব থেকে সরল যে স্বরগ্রাম, এই পৃথিবীতে সব থেকে সরল যে স্বরগ্রাম আছে সেটা একটা নাম আছে, ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে ডায়াটোনিক। কি বলা হয়? ডায়াটোনিক স্বরগ্রাম। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তাহলে এই যে ডায়াটোনিক স্বরগ্রাম, এটা হচ্ছে কি বলো? সব থেকে সরল স্বরগ্রাম। এটা আবার ইংরেজিতে লিমা ফেসো এরকম কি একটা নাম আছে। তারপর ডায়াটোনিক স্বরগ্রামটা তাহলে বুঝতে পারছো? এক একটা ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের, 7টা কম্পাঙ্ক নিয়ে যে স্বরগ্রাম, ডায়াটোনিক স্বরগ্রাম বলা হয়। সব থেকে সরল স্বরগ্রাম এটা। আচ্ছা, এরপরে আর অ্যাকচুয়ালি তথ্য এইভাবে নাই। অনুনাদ সম্পর্কে অনেক কিছু লিখছে, পরবশ কম্পন সম্পর্কে অনেক কিছু লিখছে। অনুনাদ কম্পন কি, পরবশ কম্পন কি, সম্পর্ক কি, সকল অনুনাদ কম্পন, সকল পরবশ কম্পন, অনুনাদ কম্পন, এরকম কথাবার্তা অনেক কিছু লিখছে। বইতে অ্যাকচুয়ালি সব তথ্যগুলো এখানে আছে, বুঝছো? দরকার নেই আমাদের আর। তাহলে 9 অধ্যায় আমাদের শেষ, আমরা একদম শেষ অধ্যায়ে এসে পৌঁছাইছি, সেটা হচ্ছে 10 অধ্যায়। আজকে ক্লাস শেষে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলবো তোমাদের, খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা আছে। আচ্ছা, 10 নম্বর অধ্যায় প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি না? পরম শূন্য তাপমাত্রা, যে এই মহাবিশ্বে সর্বনিম্ন যে তাপমাত্রা হইতে পারে সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, তাই না? তাহলে এই পরম শূন্য তাপমাত্রা কত সেটা আমরা জানি অলরেডি, 0 কেলভিন বা -273.15 ডিগ্রি সেলসিয়াস। এর অপর কি কি নাম আছে? তাহলে দেখো, পরম শূন্য তাপমাত্রার অপর নাম হচ্ছে, পরমকে বাংলায় করছে চরম, চরম শূন্য তাপমাত্রা। বাঙালিরা কত ট্যালেন্ট! তাহলে একটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, একটা হচ্ছে চরম শূন্য তাপমাত্রা। আরো নাম দিছে, এখানে শেষ করে নাই। সে বলতেছে পরম শীতলতা। কি শীতলতা? পরম শীতলতা। এখন যেই একজন নাম দিছে পরম শীতলতা, তখন মারামারি বাধাই দিছে যে পরম শূন্য তাপমাত্রাকে যদি চরম শূন্য তাপমাত্রা বলা যায়, তাহলে পরম শীতলতাকে আমরা চরম শীতলতা বলতে পারবো। তখন সেটাও অ্যাপ্রুভ করে নিছে যে এটার নাম চরম শীতলতা। শুধু তাই না, শেষে আরো কি করছে, যে যেহেতু এটা এই মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা, তাই এটাকে সরাসরি সর্বনিম্ন তাপমাত্রা বলা যায়, বুঝছো? মহাবিশ্ব উল্লেখ না করেও সর্বনিম্ন তাপমাত্রা বলা যায়, বুঝছো? আচ্ছা, তাহলে সেই হিসেবে যেটাকে আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা, সেটাকে এই নামগুলোতেও ডাকা যাইতে পারে। ঠিক আছে, আর কি কি আছে? আর কিছু একদম সাংখ্যিক তথ্য আছে। কি কি সাংখ্যিক তথ্য? যেমন হচ্ছে তোমরা জানো যে একটা জিনিসকে, একটা গ্যাসকে যদি তরলে পরিণত করতে হয়, সেটাকে কি সরাসরি চাপ দিতে হয়? না, এইটাকে প্রথমে টেম্পারেচার কমিয়ে এর সংকট তাপমাত্রায় নিয়ে যাওয়া লাগে। সংকট তাপমাত্রায় নিয়ে গেলে সামান্য একটুখানি চাপ দিয়ে ওই জিনিসটাকে তুমি
গ্যাসীয় থেকে তরলে পরিণত করতে পারবা। কিন্তু একটা জিনিসকে তুমি যদি সংকট তাপমাত্রায় না নিয়ে যাও, ওর উপর এই পুরো পৃথিবীর চাপ দিয়ে দাও, তাও ও তরলে পরিণত হবে না। তাহলে সংকট তাপমাত্রা কি সেটা তুমি বুঝতে পারছো, যে তাপমাত্রায় নিয়ে গেলে কোনো একটা পদার্থকে সামান্য, কোনো একটা গ্যাসীয় পদার্থকে সামান্য চাপ দিলে সেটা তরলে পরিণত হয়, সেটা হচ্ছে সংকট তাপমাত্রা। তো দেখো কয়েকটা সংকট তাপমাত্রা দেওয়া আছে, যেমন হচ্ছে বায়ু, ঠিক আছে, বায়ুর সংকট তাপমাত্রা কত দেওয়া আছে? সাধারণ অবস্থায় বায়ু, তার মানে এই বায়ুর মধ্যে কি মিশ্রিত আছে সেটা ব্যাপার না, আমাদের চারপাশে যে বায়ু, বায়ুর সংকট তাপমাত্রা দেওয়া আছে -184°C। বায়ুর সংকট তাপমাত্রা কত দেওয়া আছে? -184°C। হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের সংকট তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে -259°C। এত তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসটা তরলে পরিণত হয়। এত তাপমাত্রায় কি হয় বলো? তরলে পরিণত হয়, ঠিক আছে। আরো কয়েকটা দেওয়া আছে, যেমন হচ্ছে পানি, পানি H2O, পানির সংকট তাপমাত্রার মান দেওয়া আছে হচ্ছে 374°C। হ্যাঁ, দেখো পানির সংকট তাপমাত্রা একটা ব্যাপার আছে, যে পানির এই সংকট তাপমাত্রা এটা তো মাইনাসে, বাট এই পানির সংকট তাপমাত্রা বলা হচ্ছে এই অর্থে যে পানি কত তাপমাত্রা পর্যন্ত তরল থাকতে পারে। তো এটা দেওয়া আছে বইতে, যদি এই তথ্যটা নিয়ে কনফিউশন আছে, গুগলেও আমি সার্চ করছি, কনফিউশন এইটা 374°C তাপমাত্রা পর্যন্ত পানি কিন্তু তরল থাকতে পারে। কিন্তু অদ্ভুতভাবে যে ব্যাপারটা সত্যি সেটা হচ্ছে যে আমরা কিন্তু 100°C তাপমাত্রায় ততক্ষণ পর্যন্ত তরল অবস্থায় পানিকে থাকতে দেখি যতক্ষণ না পর্যন্ত পুরো পানিটা বাষ্পে পরিণত হয়। পানি বাষ্পে পরিণত হয় তখন বাষ্পের তাপমাত্রা 100 থেকে বেশি বাড়তে থাকে। সুতরাং এই তথ্যটা আমি তোমাদেরকে দেবো না, এই তথ্যে যথেষ্ট পরিমাণ কনফিউশন আছে। আর সর্বশেষ একটা তথ্য উনি দিয়েছেন যে মেঘের উৎপত্তির কারণ কি, মেঘের উৎপত্তি হওয়ার কারণ কি। উৎপত্তি হওয়ার কারণ হিসেবে বলতেছেন যে গরম ও শীতল বায়ু, কি বায়ু? গরম ও শীতল বায়ুর মিশ্রণ। সেই আহা এ কি ছোঁয়া নিশিদিন এরকম একটা অবস্থা হয়ে গেছে, গরম ও শীতল বায়ুর মিশ্রণ, ঠিক আছে। তাহলে উপরে অলরেডি শীতল বায়ু থাকে, পানি চক্রের মাধ্যমে যে গরম জলীয় বাষ্পটা উপরে যায়, এই গরম তাপমাত্রার বায়ুর সাথে যখন শীতল তাপমাত্রার বায়ু মেশে তখন ওই জায়গাতে আমার মেঘ তৈরি হয়। তুমি আর্টিফিশিয়াল মেঘ তৈরি করতে চাও, সব থেকে সহজ উপায়, পানি গরম করবা, সিঙ্কের মধ্যে ঠান্ডা পানি রাখবা, ওই গরম পানি যেটা ফুটতেছে এটা ওই ঠান্ডা পানির উপর ফেলে দিবা, দেখবা ধোঁয়া উঠবে, পানির ধোঁয়া, জলীয় বাষ্প, ওইভাবে মেঘ তৈরি হয়। বুঝছো? এইভাবে কি তৈরি হয় বলো? মেঘ তৈরি হয়। আচ্ছা, জলীয় বাষ্পের একটা সংকট তাপমাত্রা আছে 361°C, ওটা আমাদের দরকার নেই। তাহলে এই হচ্ছে মূলত আমাদের অধ্যায়, এই হচ্ছে আমাদের অধ্যায়। আমাদের ক্লাসের এখানে অ্যাকচুয়ালি আমাদের সমাপ্তি হবে, সর্বশেষ কয়েকটা কথা বলে আমি ক্লাসে সমাপ্তি করাবো। সেটা হচ্ছে যে দেখো তোমরা এখানে কয়জন আছো ক্লাসে? 175 জনকে আমি দেখতেছি। আমি ভালো করেই জানি যে এই 175 জন এমনি এমনি নাই, নিশ্চয়ই তোমরা মেডিকেল কোচিং করতেছো, বিভিন্ন প্ল্যাটফর্মে পড়তেছো। কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে কোনো কথা বলার জন্য আমি আসি নাই। আমি আশা করতেছি যে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন দিতেছো তারা কয়েকটা মিনিট, আগামী কয়েকটা মিনিট আমার কয়েকটা কথা শুনবা। সেটা হচ্ছে বুখারী শরীফের একটা কথা আছে না, যে সমস্ত কাজ নিয়ন্ত্রণের উপর, তার নিয়তের উপর নির্ভর করে, একদম বুখারী শরীফের প্রথম হাদিস। তো তুমি যখন মেডিকেল অ্যাডমিশন কোচিং করতে আসছো, তোমার বাপ মা তোমারে প্রেশারাইজ করুক, তোমার অন্য কিছু হওয়ার ইচ্ছা থাকুক, বাট এখন যদি তুমি আসলেই মেডিকেলে চান্স পাইতে চাও, এটা নিয়ত করে ফেলো যে আসলেই আমি মেডিকেলে চান্স পাইতে চাই। হ্যাঁ, বাপ মা পড়াইতেছে তাই করতেছি, ভাল লাগে না, আর কত প্যারা, এই নাম্বার উঠতেছে না, এত কিছু। মূল কথা তোমার মাথায় রাখতে হবে, তুমি অ্যাকচুয়ালি হইতে চাও ডাক্তার, তুমি হইতে চাও ডাক্তার, সেই কারণে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে যাচ্ছ। আজকে সকালবেলাতে যে ঘটনাটা ঘটছে, আজকে সকালবেলাতে যে ঘটনাটা ঘটছে, এটা আমি আমার পুরো চিকিৎসা জীবনে, আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, এরকম ঘটনা আমি আর জীবনে কখনো পাবো না। এটা আমার পুরো চিকিৎসা জীবনের একটা ঘটনা। তো আমি যে বিল্ডিংটাতে থাকি, আমি বলি ঘটনাটা, আমি যে বিল্ডিংটাতে থাকি এই বিল্ডিং এরই 7 তলায়, আমি থাকি 3 তলায়, আমার বিল্ডিং এর 7 তলায় আমি K79 ব্যাচ, K75 ব্যাচের একজন ভাই থাকেন। তো উনি বিবাহিত, দেখা যাচ্ছে যে কি হয়েছে, ওনার ওয়াইফ যে প্রেগনেন্ট, ভাবি যে প্রেগনেন্ট, আমরা জানতাম না। আজকে ভোরবেলা হুট করে যেটা হইল, যে হুট করে দেখি যে দরজায় ধাক্কা, একদম সম্ভবত 7টার দিকে, ভোরবেলা ঠিক না 7টার দিকে দরজায় ধাক্কা। আমি বলতেছি কাহিনী কি, গিয়ে দেখি একজন অপরিচিত মহিলা এসছেন, উনি বলতেছেন যে আপনার ওয়াইফকে একটু পাঠাই দেন বা আপনি একটু উপরে আসেন, হচ্ছে বাবির, আমার যে ভাবি আছে ওনার পেইন উঠছে, লেবার পেইন উঠছে। এবং আমরা তখন থতমত খেয়ে গেছি, কারণ শিশির ভাইকে একমাত্র উপরে চিনি, কারণ উনি আমার এলাকার মানুষ, একই সাথে আমার সিনিয়র ডিএমসিয়ান এবং এলাকার মানুষ। এবার উনি শেষ করলেন, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে যে ওই যে আমার সিনিয়র, আমি যখন উপরে গেলাম, আমি গিয়ে দেখি হচ্ছে যে
দেখো প্রেগন্যান্সি ব্যাপারটা মাঝে মাঝে আনপ্ল্যান্ড অবস্থায় চলে আসতে পারে, বুঝছো? আনপ্ল্যান্ড বলতে বোঝাচ্ছি যে আমাদের ইডিডির নাম শুনছো না তোমরা, এক্সপেক্টেড ডেলিভারি ডেট, এটা যেটা হয় বা যতটুকু দেওয়া হয় তার আগেই মাঝে মাঝে বাচ্চা কিন্তু ডেলিভারি হইতে পারে, বুঝছো? তো ভাবির কি হয়েছে, কোনোভাবে লেবার পেইন উঠছে এবং বাচ্চা প্রায় ডেলিভারি হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো হসপিটালে শেষ পর্যন্ত আমরা নেওয়ার আগেই দেখা গেল সিঁড়িতে আলহামদুলিল্লাহ বাচ্চার জন্মগ্রহণ হয়ে গেল। বাচ্চা সিঁড়িতেই জন্মাইছে। কি একটা অদ্ভুত বিষয়। আমি আমার পুরো এখনো পর্যন্ত, আমি 3rd ইয়ারে পড়তেছি ঢাকা মেডিকেল কলেজে, এরকম ঘটনা আমি জীবনে কখনো দেখি নাই। এবং তোমাদের নিশাতাপুর হাতেই হয়েছে বাচ্চা। তো তারপরে আর কি হসপিটালে নিয়ে যাওয়া হলো। এখন আলহামদুলিল্লাহ ভাবিও সুস্থ আছেন এবং সে বাচ্চাও এখন সুস্থ আছে। তো এই যে ঘটনাটা তোমাদের এই কারণে আমি বলতেছি, আমি ছিলাম পিওর ডাইহার্ড একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষা সম্ভবত 45 দিন আগে আমার বাবার হুট করে খেয়াল হইলো যে না, ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় ছেলে চলে যাবে বিদেশ, ছেলেকে বিদেশে যাইতে দেওয়া যাবে না, ছেলেকে ডাক্তার বানিয়ে আমি দেশে রাখবো। খুব কাজের কাজ করছে উনি। ওনার তখন মনে হইলো যে আচ্ছা ছেলেকে তাইলে এবার আমি একটুখানি ছেলেকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করা যাক, ছেলেকে আমি কোচিংয়ে ভর্তি করাই দিই। উনি আমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোচিংয়ে ভর্তি করাই দিলেন। এইবার যেটা হইলো সেটা হচ্ছে যে আমার পড়ার মন নাই, আমার মন আছে আমি বুয়েটে পড়বো, ওরে স্বপ্ন মনে, হ্যাঁ সেই রকম ইচ্ছা। তখন আমার মনে একটা ভিডিও আসলো, ফেসবুকে একটা ভিডিও আসছিল। এই ভিডিওটা সম্ভবত তুর্কিস্তানের, তুর্কির কোন একটা ভিডিও, যে 20 মিনিট জন্মগ্রহণের 20 মিনিট পর্যন্ত একটা বাচ্চাকে রিসাসিটেট করা হচ্ছে। তার মানে তার হচ্ছে আমরা ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন করার চেষ্টা করতেছি, বুকে চাপ দিচ্ছি, বাচ্চা শ্বাস নিচ্ছে না। টানা 20 মিনিটের ভিডিও, 20 মিনিট পর বাচ্চাটা কান্না শুরু করলো। মায়ের পেট থেকে বের হয়েছে, কোনো শব্দ নাই, 20 মিনিট পর বাচ্চাটা কান্না শুরু করছে। ওই ভিডিওটা যেদিন আমি প্রথম দেখলাম আমার মনে হইলো যে সৃষ্টিকর্তার পর মানুষের কাছাকাছি গিয়ে মানুষকে যদি কেউ উপকার করতে পারে সেটা একমাত্র ডাক্তার। এবং এটা আমি ঢাকা মেডিকেলে যখন চান্স পাইলাম, আমি এখানে আসবার পর প্রথম বুঝলাম যে আসলেই তাই। একজন মানুষ যখন অসুস্থ, তার মতো অসহায় ব্যক্তি কেউ নাই। সেই অসহায়ত্বে তুমি যখন ওই মানুষটার পাশে গিয়ে দাঁড়াবা, ওই মানুষটা যখন তোমার উপর ভরসা করবে, এই দুনিয়ার কাউকে সে আর ভরসা করে না একমাত্র উপর আল্লাহ ছাড়া, একমাত্র উপর আল্লাহর উপর সে ভরসা করে আছে। উপর আল্লাহর পর দ্বিতীয় যাকে সে ভরসা করবে সে হচ্ছে তার ডাক্তারকে। উপরওয়ালার পর দ্বিতীয় যাকে সে ভরসা করবে সে হচ্ছে তার ডাক্তারকে। এবং সেই ভরসার জায়গায় দাঁড়িয়ে তুমি একটা জিনিস করতেছো, তুমি মানুষের উপকার করতেছো, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর কোনো প্রফেশনে পারবে না। প্রত্যেকটা প্রফেশনের সিগনিফিকেন্স আছে আমি মানি, বাট মানুষের কাছাকাছি যাওয়া যায় এরকম প্রফেশন এই ডক্টর হওয়া ছাড়া আর একটাও নাই। সেটা মাথায় রেখে হলেও পড়াশোনা করো। তোমার মাথায় এটা থাকবে না যে আমি ঢাকা মেডিকেলেই চান্স পাবো কারণ আমার ঢাকা মেডিকেলে চান্স পেয়ে ছবি তুলতে হবে। তোমার মাথায় এই জিনিসটা থাকুক, নিয়তটার পদ্ধতি পরিবর্তন করো যে আমি ঢাকা মেডিকেলে চান্স এই কারণে পাইতে চাই যে ঢাকা মেডিকেলে সারা বাংলাদেশ থেকে রোগী আসে, আমি সারা বাংলাদেশের, আমার সারা দেশের মানুষের সেবায় আমি নিজেকে নিয়োজিত করতে চাই। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 10 থেকে 15,000 ডক্টর গ্র্যাজুয়েট করতেছে। সরকারি থেকে 5,000, সরকারি থেকে এখন 5,000 গ্র্যাজুয়েট করতেছে, বেসরকারি থেকে আরো 10,000 গ্র্যাজুয়েট করে। ডাক্তারের অভাব আমাদের নাই। আমাদের কিসের অভাব জানো? আমাদের অভাব সেই সকল ডাক্তারদের যারা এই দেশের ডক্টর বা সেক্টরে স্বাস্থ্য খাতে পরিবর্তন আনতে পারে, যাদের আইডিয়া আছে, যাদের এই চিন্তা না যে আমি আমার জীবনটাকে ভালোভাবে গোছাবো। আরে ভাই, তুমি মানুষ হয়ে জন্মাইছো, তুমি তোমার এই ছোট্ট জীবনটা ভালোভাবে কাটাইতেছো, যে সফলতাটা কি? সফলতা তো সেখানে যেখানে তুমি তোমার এই ছোট্ট জীবনটাকে অন্য আরো 1000 মানুষের জন্য ভালোভাবে কাটানোর উপযোগী করে যাওয়ার চেষ্টা করতে পারো। তোমার জীবন তো তখনই সফল হবে তুমি যদি তোমার জীবনটাকে সেই কাজে ব্যবহার করতে পারো যাতে আরো 1000টা জীবন সহজ হয়। সেটাই তো সফলতা। তুমি জানো এখন একটা দেশের যুদ্ধ চলছে, এটা খুব স্নায়ুযুদ্ধ চলতেছে। সহজভাবে বলতে কিছুই নাই, মানে আমার বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে এখন একটা স্নায়ুযুদ্ধ চলতেছে। তুমি দেখতেছো কি অবস্থা। এবং আমার যা মনে হয় যে খুব দ্রুতই একটা কোনো না কোনো গৃহযুদ্ধের মতো একটা সিচুয়েশন তৈরি হবে। সেই সিচুয়েশনে তুমি যদি আসলেই এই দেশকে ওন করো, তুমি স্টুডেন্ট হও, তুমি যে প্রফেশনেই থাকো, তুমি ডক্টর হও, তোমার কাজ হবে হচ্ছে এই দেশের উন্নতির জন্য কাজ করা এবং শুধুমাত্র এই দেশকে যারা শত্রু ভাবে তাদেরকে যতভাবে হোক তাদের প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করা, তাদের প্রতি অসহযোগিতা করা। ভাই আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, আমি কোনোদিন জীবনে পলিটিক্স করি নাই,
আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, আমার কোনো ম্যান পাওয়ার নাই, কিছুই নাই, কিন্তু আমি একটা জিনিস জানি যে আমি এই বাংলাদেশের নাগরিক। বাঙালি না, বাঙালি আগে অনেক কথা ছিল, কলকাতাতেও বাঙালি আছে। কলকাতাকে তুমি যদি কলকাতার ওদেরকে তুমি যদি নিজেকে বাঙালি হিসেবে দাবি করো, শুধু বাঙালি, তাহলে কলকাতার ও আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আমার দেশের দক্ষিণাঞ্চল যারা, সেখানে অনেক আদিবাসী আছেন, তাই না? তারা তো বাংলাদেশি, তারা তো আমাদের ভাই, তাদেরকে আলাদা করবো কেন? বাংলাদেশি হিসেবে তোমার কাজ হচ্ছে এই বাংলাদেশের উন্নতির জন্য কাজ করা। তোমার যদি আসলে এটা ইচ্ছা থাকে যে আমি দেশের বাইরে চলে যাব, নিজের জীবনটা ভালো করব, তুমি চলে যেতে পারো, ইউ আর ওয়েলকাম। বাট যারা দেশে আছো, তোমার ইচ্ছা যেন থাকে এই দেশকে না শোষণ করে এই দেশের উন্নতির জন্য কাজ করা। নিয়তটা যেন পরিবর্তন হয়। নিয়ত অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং আমরা দেখতেছি যে এই আন্দোলনটার পর, এই জুলাই আন্দোলনের পর অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এবং আসলেই এরকম মানুষ সামনে এগিয়ে আসছে যারা দেশের জন্য কাজ করতে চায়। এটা একটা ভালো জিনিস, এবং আমরা চাই যে এই দেশটা অনেক দিন টিকে থাকুক। এই দেশের মানুষগুলো কিন্তু খুব স্বাভাবিক একজন মানুষ, এই দেশের মানুষগুলো খুব সাধারণ মানুষ, আবেগী মানুষ, তাদেরকে সহজে ম্যানিপুলেট করা যায়। কিন্তু এটাও সত্যি, এই দেশের মানুষরা কিন্তু এই দেশকে ভালোবাসে। এই দেশের মানুষরা এই দেশকে ভালোবাসে। তুমি নিজেকে জিজ্ঞাসা করে দেখো, তুমিও তোমার দেশকে ভালোবাসো। আর দেশের প্রতি ভালোবাসার প্রকাশের সব থেকে সহজ উপায় এবং সব থেকে জরুরি উপায় হচ্ছে সেই ভালোবাসা প্রকাশের জন্য দেশের জন্য কাজ করা। নিজের অবস্থান থেকে দেশের জন্য কাজ করবা, সেটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওয়া, এবং সেটাই আমি তোমাদের কাছ থেকে আশা করবো, আমার স্টুডেন্টের কাছ থেকে আশা করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকলো, এবং আমাদের জন্য দোয়া থাকবে এটা যে আমরা যাতে দীর্ঘায়ু লাভ করতে পারি, যাতে একজন ভালো ডাক্তার হতে পারি, যাতে দেশের জন্য কাজ করতে পারি। এবং তোমাদের জন্য দোয়া থাকলো যে তোমাদের স্বপ্নগুলো যাতে পূরণ হয়। তাহলে নেক্সট 5 তারিখে আমরা তপন স্যারের যে সেকেন্ড পেপার, তার উপর বাকি অংশগুলো পড়বো। সেই পর্যন্ত সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।